দল ভাবি ননদিনী তানহাকে বসিয়ে দিয়ে গেছে বড় এক বেডরুমে, যেটা আজ তার বাসর ঘর। ঘরটা খুব বেশি সাজানো না হলেও রুচিশীল আসবাবে ভরা, তাই অল্প সাজেই দারুণ লাগছে। এতদিন ঘরটা ছিল শুধু তার স্বামীর, আজ থেকে দুইজনের। এই ভাবনাতেই অদ্ভুত এক অনুভূতি কাজ করছে তানহার মধ্যে। বিয়েটা হয়েছে খুব সাদামাটাভাবে। দেখাশোনার 2 দিনের মাথায় তারিখ ঠিক হয়। ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই সব শেষ। বিয়ের আগে বরপক্ষের ছেলের সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগও হয়নি। আজই প্রথম দেখা, প্রথম কথা। ঘরে একা বসে থাকতে থাকতে নানান চিন্তা মাথায় ভিড় করে। কেমন মানুষ তিনি? পছন্দ হয়েছে তো তাকে? হিন্দি সিরিয়ালের নায়কদের মতো কিছু বলে বসবেন না তো? ছোটবেলা থেকে স্বামী সংসার নিয়ে তার অনেক স্বপ্ন। সেই স্বপ্নের মানুষটা কেমন হবে ভাবতেই বুক ধড়ফড় করছে। হঠাৎ দরজা খোলার শব্দে সে চমকে ওঠে, মনে মনেই দোয়া পড়ে। মানুষটা ঘরে ঢুকেই ছিটকেনি লাগায়। তানহার অস্বস্তি আরও বাড়ে, কিন্তু চোখ তুলে তাকাতেই সে থমকে যায়। লম্বা ফর্সা সুদর্শন, এক মুহূর্তের জন্য তার সব ভয় ভুলে গিয়ে বিস্ময় ভর করে। তানহার স্বামী এটা? সে বলে ওঠে, এত হা করে কে দেখছে এভাবে? স্বামী রুমে আসলে স্ত্রী তাকে সালাম করতে হয়, তা দেখে জানো না? অ্যাটলিস্ট মুখে তো বলতে। কি গাঁধি বউ জুটলো আমার কপালে, যত সব। কথাটা বলে তানহার স্বামী রোহান ওয়াশরুমে চলে গেল হাতে তোয়ালে নিয়ে। তানহা হতভম্বে চোখে দেখে, লোকটা কি বলে গেল এইসব? সে গাধি? ই আল্লাহ, যে ভয়টা পাচ্ছিল সেই অনুযায়ী একটা রাগী ছেলেই তার বর হলো। কথার ধরনে তা বুঝতে বাকি নেই যে লোকটা প্রচণ্ড রাগী। তানহা তো রাগী মানুষ প্রচণ্ড ভয় পায়। তার মুখে শব্দটা করে কান্নার ভান করল। এবার তার কি হবে? বেশ কিছুক্ষণ হলো রোহান এখনও ওয়াশরুমে। তানহা মনে মনে ভাবল তার বাসরাত মনে হয় পুরোটা এমনিই শেষ হবে। অনেক ঘুম পাচ্ছে তার, চোখ খুলে রাখতে পারছে না ঘুমের জন্য। আর তাছাড়া রোহান ওয়াশরুমের ভেতরে আছে এটাই ভালো মনে হচ্ছে। নির্ভয় লাগছে নিজেকে। বের হয়ে যদি আবার রাগ চালু হয়ে যায়। তানহা ভাবতে বসলো, আচ্ছা, রোহান কি সত্যিই রাগী? আমি বেশি ভাবছি না তো? শুধু এক রাতের একটা কথায় কি রোহানকে রাগী মানুষ ধরে নেওয়াটা যথাযথ হচ্ছে? এখন কোনো সিদ্ধান্তে না আসাই যথাযথ হবে। এমন তো হতে পারে রুমে আসার আগে অন্য কোনো ব্যাপার নিয়ে রোহানের রাগটা উঠেছে, তাই এমন করলো। বেশিরভাগ সময় শান্ত মেজাজে থাকা মানুষটাও একটা না একটা কোনো ব্যাপার নিয়ে রেগে যেতেই পারে। তাতে তো সেই মানুষটাকে এই রাগী উপাধিটা দিয়ে দিতে পারে না। আবার রোহান আসলেই রাগী মানুষও হতে পারে, তাই তাকে সাবধানে থাকতে হবে। বিয়ের রাতে গাধি শব্দটার পাশাপাশি অন্য এমন আর কোনো শব্দ শুনে তো স্মৃতি হিসাবে রাখার তার কোনো ইচ্ছে নেই। নিজের ভাবনায় বসেছিল সে। আরও কিছু সময় পর রোহান বের হলো। বিয়ের শেরওয়ানি চেঞ্জ করে পাশার অবতারে এসেছে দেখলো তানহা। ভালো করে দেখে নিয়ে মনে মনে বলল, বাহ, ভালোই লাগছে দেখতে। যত ভালোই লাগুক, আমার আর এই রূপে গলে গেলে চলবে না। উনি আমাকে গাধি বলেছে, কত বড় কথা, তাও নতুন বউকে। না চাইতেও মুখ ভেঙালো সে। টাওয়েল দিয়ে চুল মুছে যাচ্ছে রোহান, এদিকে কোনো খেয়ালই নেই। একেবারে স্বর নিয়ে নিয়েছে। হয়তো ক্লান্ত ছিল। আজকাল বিয়ে করা সবচেয়ে পরিশ্রমের কাজ, বিশেষ করে মেয়েদের জন্য তো আরও বেশি। এত মোটা করে মেকআপ, ভারী ভারী গহনা পরে এলিয়েন সেজে বসে থাকা। বিদায়ের সময় তার কষ্টটা, মা বাবা পরিবার ছেড়ে আসার কষ্টটাই তো পড়তে থাকে তারা সারাটাক্ষণ। কিন্তু তার প্রকাশ শুধু বিদায়ের সময়টায় ঘটে। অনেক কেঁদেছিল তানহা। হয়তো যেটুকু ক্লান্তি কষ্ট আছে তাও ঘুচে যেত বর যদি একটু ভালোবাসা ভরে কণ্ঠে ডাকত। যাও, ফ্রেশ হয়ে আসো। এত ভারী গহনায় শাড়ি পরে থেকো না, আর ক্লান্তি বাড়বে। তার মতো বরপাগলি মেয়েদের জন্য এটাও অনেক বড় ব্যাপার, অনেক শান্তির একটা বিষয়। কিন্তু তানহার সাথে তো রোহান উল্টো রাগ দেখিয়ে চলে গেল তখন। খুব খারাপ লাগছে এইসব ভেবে। আপাতত এসব ভাবা যাবে না, তাহলে খারাপ লাগাটা আরও বাড়বে। এর মধ্যেই রোহান মুখ খুলে বলল, ব্যাপার কি? বসে বসে কে তো ভাব হচ্ছে? আর ওসব শাড়ি গহনা পরে আছো যে এখনো? যাও, ফ্রেশ হয়ে নাও, আর হালকা কিছু পড়ো। গো। উফ, সব দেখে মেয়েকে আমারই বলে দিতে হবে। রোহানের কথাটা শুনে তানহা সেই আকারের খুশি। মনের মধ্যে কষ্টটা আসা মাত্রই রোহান এসব বলে। কষ্টটাকে 10 স্পিডে ভাগিয়ে দিলেন। হয়তো তার কষ্টগুলোর কারণও রোহান আর মলমশে। হোক না একটু রাগী,
দিক না একটু কষ্ট, তাতে কি, কেয়ারও তো একটু একটু করছে। আহ্লাদি কণ্ঠে না হয় নাই বলুক, বলছে যে সেটাই বা কম কিসের। ভেবেছে তো তানহার কথা। না, বর তার রাগী হোক আর যাই হোক, একটু একটু ভালোও আছে। বউকে নিয়ে ভাবে কম, করে হলেও। যাতে আরও বেশি করে ভাবে সেটা সুনিশ্চিত করার বাকি দায়িত্ব তানহার। সে আর দেরি করল না, ধীরে ধীরে নেমে গিয়ে রোহানের সামনে দাঁড়ায়। রোহান তার দিকে একটু বিস্ময়ের দৃষ্টিতে তাকালো। সে রোহান কিছু বলার আগেই একটু ঝুঁকে তাকে ছটপট সালামটা করে নিল, তারপরে উঠে দাঁড়ালো। রোহান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে অতঃপর তানহার মাথায় হাত রাখল। তানহা বুঝলো না রোহান ঠিক কী করতে যাচ্ছে। রোহান বলল, দোয়া করি বাছা, সৌভাগ্যবতী হও। তোমার স্বামী দীর্ঘজীবী হোক, সে আরও অনেক বছর সুখে শান্তিতে বেঁচে থাকুক। মুখে দুষ্টুমির হাসি। তানহা ভেতরে ভেতরে বলে, এটা কি হলো? দোয়াটাও নিজের জন্যই করলো? তা না হয় করলো, আমাকেও রাখতো একটু দোয়ায়। না, এই বর তো সুবিধার না বেশি। রাগের পাশাপাশি বেশ ভালোই মজা করতেও জানে। এইসব ভেবে সে মুখে বলল, এখন আমার এই দোয়ার চেয়েও অন্য দোয়া বেশি দরকার। তো বলো, কি দোয়া চাই তোমার? স্বামীর দীর্ঘায়ুর চেয়ে কি এমন দরকার হয়ে গেল? আর এত যে দোয়া চেয়ে নিচ্ছ, তোমার কি আমাকে এতটাই ছ্যাঁচড়া মনে হয়? আগে সেটা বলো। মা, কই না তো, আমি তো তেমন কিছুই বলিনি আপনাকে। ভয় পেল সে খুব রোহানের কথায়। রোহান বলে, তোমাকে আমি বলার পর এসে সালামটা করলে। ব্যাপারটা কিছুটা এমন হয়ে গেল না যে আমি সেধে তোমার থেকে সালামটা নিয়েছে? মুখটাকে বাংলার পাঁচ করে বলল সে। আমি সরি, এমন ভাববেন না। আমি ভুলে গিয়েছিলাম সালাম করার কথাটা। প্রথম বিয়ে তো, তাই ভুল হয়ে গেছে। আমি জানতাম সালাম করার ব্যাপারটা, কিন্তু ক্লান্তিতে ভুলে গেছি সবটা। প্লিজ বিশ্বাস করেন, আমি তেমন ভাবিনি, আর আমি গাধিও না। তার কথায় রোহান হো হো করে হেসে দিল। পাশে থাকা সোফাটায় বসে বলল, ঠিক আছে, বুঝলাম। এখন যাও, ফ্রেশ হও। বলে আবার একটু হাসল। তানহা এই দীর্ঘ 1.5 ঘন্টার বাসরে এই প্রথম রোহানের মুখে ভারী রাগী ভাবটা না দেখে উল্টো তাকে হাসতে দেখল। কি অসাধারণ সুন্দর সেই হাসি! আসলেই উনি যদি সত্যিই রাগী হন, কম হেসে থাকা টাইপের হয়ে থাকেন, সেটাতেই ভালো হয়েছে। নতুবা এই হাসি কত মেয়েকে যে ঘায়েল করতে পারে তা চিন্তার বাইরে। যেমন আমি এখন ঘায়েল অবস্থায় দাঁড়িয়ে আছি। ইস, কি মারাত্মক তার রূপ, কি ভয়াবহ সুন্দর তার হাসি। তানহা চেয়ে রইল কিছু পল, পরে ভাবে, না, এভাবে তাকিয়ে থাকলে আবার কখন গাদি থেকে আবার লুচি বলা শুরু করে ঠিক নেই। নিজেকে সামলা তানহা, সামলা নিজেকে। সে আর কিছু না বলে লাগেজ থেকে পোশাক বের করার জন্য পা বাড়ালো। ঠিক তখনই রোহান পেছন থেকে বলে, বাই দ্য ওয়ে, মানুষ বিয়ে কয়টা করে বলো তো? সবারও তো বিয়েটা তার জন্য প্রথম বিয়ে হয়, নাকি বিয়ের আগে ট্রেনিং হিসেবে আরেকটা বিয়ে হয়? ভ্রু দুটো নাচিয়ে মুখে দুষ্টুমি হাসি নিয়ে জিজ্ঞাসা করলেন। তানহা কি জবাব দেবে বুঝতে না পেয়ে চুপ থাকলো। এদিকে আসো। হুম। বললাম আমার সামনে এসে দাঁড়াতে। তানহা তার কথা অনুযায়ী গেল, কিন্তু যেটা ভাবেনি একদম, রোহান সেটাই করলো। তাকে টেনে নিয়ে নিজের হাঁটুর উপরেই বসালো। রোহান গোসল করেছে বিধায় তার হাত দুটো একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সেই বরফের মতন ঠান্ডা হাত দুটো সে তানহার উন্মুক্ত কোমরে রাখলো। শীত ছাড়া বিশেষ কোনো ফিলিংস তানহার এই মুহূর্তে একদমই হচ্ছে না এই কাজে। ঠান্ডা হাতের স্পর্শে কাঁপছে পুরো। কি আমার কথার উত্তর না দেওয়ার ব্যাপারটা আমার খুবই অপছন্দের। তানহা বিপরীতে কী জবাব দেবে বুঝতে পারল না। ভয়ে উল্টো পাল্টা বলে ফেললে পরে লজ্জা পাবে, তাই চুপ থাকলো, দৃষ্টি ফ্লোরে। রোহান নিজের হাত দুটো তার কোমরে আরও চেপে ধরল আর তাকে নিজের কাছাকাছি নিয়ে গেল। থুতনি ধরে মুখটা উঁচু করে এক নজর তার ঠোঁটের দিকে তাকিয়ে আবার বলল, কি শীত করছে নাকি? যাই হোক, তোমার যদি এখন কোনো ইচ্ছে জাগে, মানে একাধিক বিয়ে করার ইচ্ছে, তাহলে আমাকে জানাবে, কেমন? অবাক হলো সে কথাটা শুনে, কিন্তু কিছুই বলল না, মাথা নাড়ল শুধু। মানে সে তাকে জানাবে এমন ইচ্ছে যদি জাগে। রোহান দাঁত কটমট করে বলে, কেন জানাতে বলছি জানতে চাইবে না? জি, কেন? এখন রোহানের হাত দুটো একটু কম ঠান্ডা মনে হচ্ছে। তানহার খুব লজ্জা করছে স্বামীর স্পর্শে। মাথা আবার নিচু করে নিল। ওই চোখে তাকিয়ে থাকা তার পক্ষে সম্ভব না। বাঘের সেই চোখের চাহনিতে বাঘিনী বারবার ঘায়েল হয়ে যাচ্ছে যে। ইচ্ছে যদি জাগে, তাহলে আমি এমন কিছু একটা করব, তোমার একাধিক বিয়ের সেই ইচ্ছেটা মুহূর্তে ঘুচে যাবে।
আর ভাববে এই একটা বিয়ে বা কেন করলে। হাত দুটো কোমর থেকে সরিয়ে বলল। যাও এবার ফ্রেশ হও। তানহা দেরি করলো না, রোহানের কোল থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে চলে আসলো। রোহানের ভাবগতি তেমন বুঝতে পারছে না সে। গহনাগাটি খোলায় মন দিল। মেকআপ যে পার্লারের ওরা কয় কেজি লাগিয়েছে আল্লাহই জানে। শুধু পানিতে কাজ হবে না, মেকআপ রিমুভার লাগবে। আয়নায় দেখলো রোহান তার দিকেই তাকিয়ে আছে। এই তাকিয়ে থাকা দৃষ্টির ধরন বুঝলো না সে, কিন্তু অজান্তেই একটা লজ্জা মাখা হাসি চলে আসলো মুখে। আয়নায় দেখছে রোহান সোফা থেকে উঠে এসে তার কাছেই আসছে। বিচলিত হয়ে পড়ল সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রোমান্সের অনেক অনেক কায়দা দেখেছে মুভিতে, সিরিয়ালে, তা ভেবেই এমন হচ্ছে। রোহান উঠে তার পাশে এসে দাঁড়ালো। তার মাথার ঘোমটা ফেলে দিয়ে চুল থেকে এক এক করে ক্লিপ খুলছে যত্ন করে। কোনো কাজই ঠিকভাবে পারো না যা বুঝতে পারছি। 1 মিনিটের কাজ 10 মিনিট লাগাও। আমার কোনো কিছুই তো আপনার পছন্দ হচ্ছে না। একটু অভিমানী কণ্ঠে বলল সে কথাটা। কোনো কাজ কথা কিছু তো ঠিকভাবে বলছো না, করছো না। এর চেয়ে ভালো আর কি ভাববো? ঘুমটা না সরেই গয়নাকাটি খুলছো, আর 5 মিনিটের কাজ 20 মিনিট লাগাচ্ছ। কপাল করে জুটেছে তোমার মতো বউ, কিছুই পারো না। যত যাই বলুক, অনেক সুন্দর করে যত্ন নিয়ে রোহান তার চুল খুলে দিয়েছে। সে হলে হয়তো ঝট লাগিয়েই বসে থাকতো। আসলেই তার দ্বারা কোনো কাজ ঠিকভাবে করা সম্ভব না। আর সে এমন অগোছালো বলেই হয়তো আল্লাহ তাকে এমন একটা গোছালো বর দিয়েছে। সে বলে, কিছু না হয় নাই পারলাম, আস্তে আস্তে আপনার সাথে থেকে শেখা হয়ে যাবে সব। মানুষ কি মায়ের পেট থেকে সব কাজ শিখে আসে নাকি? পৃথিবীতেই শেখে, আমিও শিখে নেব। এতগুলো ভালোবাসা নিয়ে বলল। আসলে নিজেকে একটা পিচ্ছি বাচ্চা মনে হয় যখন কেউ এইভাবে কেয়ার করে। রোহান কোনো উত্তর করল না তাকে। ততক্ষণে চুল খোলা শেষ। রোহান তাকে আয়নার দিকে মুখ করে ঘুরিয়ে দিল, তারপর পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তবে তোমার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। কি বলো তো সেটা? সে খুব আগ্রহ নিয়ে আয়নার মধ্য দিয়ে তার উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। রোহান তার চুলে একটা চুমু দিয়ে চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিল, তারপরে বলল, তোমার এই লম্বা কালো কেশ আর এই মিষ্টি ঘ্রাণটা অসম্ভব ভালো লেগেছে। উন্মাদ করে তোলা এক ঘ্রাণ। বলেই একটা চোখ মারল। তার চোখ মারার ধরনটা তার মতোই বিশেষ মনে হলো তানহার। তারপরে সে বলল, যাক, বাঁচা গেল। আমার কিছু তো পছন্দ হয়েছে আপনার। বাঁচাবাচি নাই, ফ্রেশ হয়ে আসেন, তারপর দেখা যাবে বাঁচলেন কিনা। আবার সেই দুষ্টু হাসি। তার এই কথার অর্থ হয়তো বুঝেছে তানহা, তাই তো কথাটা ঠিক বুকে গিয়ে বিঁধল। রোহান তাকে ছেড়ে বেডে গিয়ে বসল, টিভির রিমোটটা হাতে নিয়ে। তানহার দিকে আর দৃষ্টি দিল না, টিভি দেখছে। একটা থ্রিপিস নিয়ে ওয়াশরুমে চলে গেল তানহা। বের হয়ে দেখে রুমে একটা ডিম লাইট জ্বালিয়ে রেখেছে রোহান, আর বেডে শুয়ে আছেন। তানহা ভাবে ঘুমিয়ে গেল নাকি। ধ্যাত, অনেকটা সময় লাগিয়ে ফেলেছে বোধহয় সে। রোহানের সাথে তেমন কথাই হলো না। লোশন দিচ্ছে হাতে পায়ে, আর আফসোস করে যাচ্ছে। আরও কিছুক্ষণ থাকতে ভিতরে, এত জলদি আসলে কিভাবে? রোহানের কণ্ঠ শুনে সে ফিরে তাকায়। না মানে, কই? কি পরেছো এটা? জি, 3 পিস। শাড়ি দেওয়া হয়নি? অনেকগুলো তো কিনেছিলাম। আছে তো। ওখান থেকে একটা লাল যে কোনো শাড়ি পরে আসো, যাও। আর এবার জলদি আসবে, নয় দরজা ভেঙে দেখবো। এত সময় কিসে লাগাও তুমি? তার কথায় খুব খুশি লাগছে তানহার। অলস মেয়েটা পুনরায় জামা পাল্টাবে, তাতেও তার বিরক্তি হচ্ছে না। অবাক করা ব্যাপার, কারণ যা দেখছে বর তো খুব রোমান্টিকও আছে। বউকে শাড়িতে দেখতে চাওয়া অনেক বড় রোমান্টিকতার পরিচয়। সে চটজলদি একটা লাল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। তখনই মাথায় একটা কথা খুব করে ঘুরপাক খাচ্ছে। আজ তো বিয়ের প্রথম রাত। এই রাতটা স্বামী স্ত্রীর জন্য অনেক স্পেশাল। এই রাতটা নিয়ে এক একজনের স্বপ্ন এক এক রকম। তানহার স্বপ্ন ছিল এই রাতে সে তার বরের সাথে গল্প আর জ্যোৎস্না বিলাস করে কাটাবে। তার সম্পর্কে সব কিছু জেনে নেবে, তার পছন্দ অপছন্দ হাতে হাত রেখে অনেক গল্প করবে। আচ্ছা, রোহান কি এইসব করতে চাইবে এই রাতে? তাকে কাছে টেনে নেবে, নাকি তার স্বপ্নের মতোই রাতটা পার করবে? দেখা যাক কি হয়। কোনোটাতেই যে তার আপত্তি রয়েছে তা কিন্তু নয়। তারপরও আগে পরিচিত হওয়াটা বিশেষ জরুরি মনে করছে সে। এইসব ভাবতে ভাবতেই শাড়িটা পরে নিল। বের হতেই রোহান বলে, এখন বলো তো, তোমার বর কাজটা কি মন্দ করেছে? জি, কোন কাজটার কথা বলছেন? রোহান তাকে ড্রেসিং টেবিলের কাছে নিয়ে গেল। এই যে
থ্রি পিস পাল্টে আবার শাড়ি পরতে বলার কাজটা ভুল হয়েছে? না, ভালো হয়েছে, শীত কম লাগছে। রোহান নাক কুঁচকে বলে। কি উদ্ভট উত্তর তোমার! বাহ! পেছন থেকে জড়িয়ে ধরে। এই দেখো, এখনই তোমাকে নতুন বউ বোঝা যাচ্ছে। আর যাতে শাড়ি বাদে বাসায় অন্য কিছু পরতে না দেখি তোমাকে, তাহলে তোমার খবর আছে। তানহার এই জড়িয়ে ধরাটা খুব ভালো লাগলো। প্রথম কোনো পুরুষের স্পর্শ পাচ্ছে, তাও কিনা একান্তই তার নিজের পুরুষ। রোহান তানহাকে নিজের দিকে ফেরায়, তানহার চোখের দিকে তাকায়। তানহা খুব লজ্জা পাচ্ছে। রোহানের ঠোঁট তার দিকে এগিয়ে আসছে। সে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। রোহান তার দুই চোখের পাতায় সুন্দর করে দুটো চুমু খেলো আর বলে, তোমার চুল আর চোখ আমার প্রয়োজনে শুয়ে গেল আজ থেকে, তাই এই দুইটার স্পেশাল যত্নে রাখবে আজ থেকে। সে সম্মতি জানিয়ে মাথা নাড়ায়। রাগের আড়ালেও তার মধ্যে আরও অনেক অনেক বিশেষ ব্যাপার দেখতে পাচ্ছে তানহা। প্রতিটা স্পর্শই বিশেষ লাগছে খুব। মনের খুশি আজ পৃথিবীর কোনো শব্দ দ্বারাই ব্যাখ্যা করা সম্ভব না। মনে হচ্ছে সে নিজেরও এত বছরের লালিত স্বপ্নগুলোর চেয়েও অনেক বেশি পেতে যাচ্ছে বাকিটা জীবনে। হুট করে রোহান তাকে কোলে তুলে নিল। তানহা স্বামীর গলা জড়িয়ে ধরে। মুখে সেই লজ্জামাখা হাসি। পারছে না তার দিকে তাকিয়ে মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা চালাতে, কিন্তু কি করে তাকাবে? ভীষণ লজ্জার সংশয় তাকে বাধা দিচ্ছে যে। কোলে নিয়েই রোহান সামনে অগ্রসর হচ্ছে। হয়তো একটা সুখের সমুদ্র একসাথে পাড়ি দিতে চলেছে তারা দুজনে। পরের দিন ঘুম ভাঙল ভোরের দিকে। প্রথমে চোখ খুলে পাশে ঘুমন্ত রাগীবরের কিউট চেহারাটার দেখা মিলল তানহার। কি মায়া এই মুখে! তানহার ডান হাতটা নিজের এক হাত দিয়ে জড়িয়ে আছে। কাল রাতেই ঘুমানোর আগে তার হাতটা ধরে ঘুমাতে যায়, এখনও ধরে আছে দেখল। এটা দেখে মনে অন্য এক ভরসা পাচ্ছে সে। বলাই বাহুল্য, কাল রাতটা ছিল তাদের জন্য স্বপ্নের মতোই সুন্দর একটা রাত। বেড থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় চলে গেল সে সকালটা দেখার জন্য। কিছুক্ষণ সকালের বিশুদ্ধ বাতাস গায়ে লাগায়, হাঁটাহাঁটি করে, তারপরে রুমে ফিরে আসে। রোহান এখনও ঘুমে, বাসার সবাইও হয়তো এখনও ঘুমোচ্ছে। সে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষে একটা শাড়ি পরে নেয়। বাইরে বের হতেই বরের আওয়াজ কানে এলো। রোহান আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে। সেও ক্ষীণ হেসে উত্তর দেয়, গুড মর্নিং। সোফায় বসে আছে আর চুলগুলো এক এক করে মুছছে। রোহান বেড থেকে উঠে তার চুলগুলো একবার ছুঁয়ে দিয়ে বলে, যেভাবে আছো এভাবেই থাকবে। বলে ফ্রেশ হতে চলে যায়। এরই মধ্যে দরজায় কড়া নাড়ল। মাথায় ঘুমটা টেনে দরজা খুলে তানহা। ননদ এসেছে, নাম জানে না, শুধু জানে সম্পর্কে তার ননদ হয়। শুভ সকাল ভাবি। ননদের কথায় তানহা জবাব দেয়, শুভ সকাল, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। ভাবি চলেন আমার সাথে, নাস্তা করবেন, মা অপেক্ষা করছে। কিন্তু আপনার ভাইয়া তো এখনো ফ্রেশ হচ্ছেন। সমস্যা নেই, ভাইয়া চলে আসবে, আপনি চলুন। সে আপুর সাথে চলে গেল। ননদটা বিবাহিত, খুব মিষ্টি দেখতে, আর কথাগুলোও খুব মিষ্টি। ডাইনিংয়ে তেমন কেউ নেই, কেন বুঝতে পারছে না। সবার খাওয়া শেষ নাকি? শাশুড়ি মা বললেন, কাল রাতে তো তেমন খেতে পারলে না মা, তাই এখন বসে পড়ো, খেয়ে নাও। আর কেউ খাবে না এখন? সবাই একসাথে খাই না হয়? একসাথে অনেক খেতে পারবে, বসে পড়ো এখন। আর এক মিনিটও ক্ষুধা পেটে থাকা যাবে না। একটু শাসনের সুরেই বললেন। তানহা কথা না বাড়িয়ে বসে পড়ল। তানহা শাশুড়ি মা নিজের মেয়েকে বলল, ইরা, তুইও বসে পড়, এই অবস্থায় দেরি করে খাওয়া চলবে না কিন্তু একদম। তানহা বুঝল ননদ তার প্রেগন্যান্ট। দুজনেই নাস্তাটা করে ফেলল। মা ইরাকে বলল যেন তানহাকে রেডি হতে অল্প করে। রেডি হতে কেন বলল তানহা জানে না। ইরা আর সে রুমের দিকে যাচ্ছে। দুজনে অনেক কথা বলছে। তারা রুমের ভিতরে আসতেই রোহানকে রাগে মুখে বের হয়ে যেতে দেখা গেল। ভাইয়ার ভাব দেখেছো ভাবি? নিশ্চয়ই রেগে আছে কিছু নিয়ে। তানহা কিছু না বলে উল্টো দিকে প্রবেশ করলো। আপু এখন রেডি কেন হতে হবে? তোমাকে দেখতে পাশের বাসার আন্টিরা আসবে তো, আর দুপুরবেলা ভাইয়ার বন্ধু বান্ধবদেরও দাওয়াত দেওয়া হয়েছে, ওরাও আসবে, তাই একটু প্রস্তুতি তো দরকার নাকি? তানহা জবাব দিল না। তাকে চুপ দেখে ইরা বলে, উদাস কেন? ভাইয়ার রাগ দেখে নাকি? হুম হুম হুম। শোনো, ভাইয়া কিন্তু খুব রাগিয়েছে,
কিন্তু রাগী হলেও খুব ভালো। নিজের ভাই বলে বলছি না, কিন্তু ভাইয়ার আদর স্নেহ আর শাসনের ছায়ায় বড় হয়েছে। যেমন তার রাগ, তেমনি তার অকৃত্রিম ভালোবাসা। পরিবারের সব সদস্যের মধ্যে ভাইয়া তাই বেশি প্রিয় সবার কাছেই। তুমিও বুঝতে পারবে আমার ভাই যে একটা দামি হীরা, কোহিনূর সে। স্বামীর প্রশংসা শুনতে ভালোই লাগছে তানহার। আচ্ছা, এই শাড়িটা পরো আজ, ঠিক আছে তো ভাবি? তোমার কেমন লেগেছে? হ্যাঁ গো, খুব সুন্দর শাড়িটা। আমি পরিয়ে দেই তোমাকে, নাকি নিজেই পরতে পারবে? আপু, আমি তো তেমন ভালো শাড়ি পরতে পারি না, তুমি দাও না। আপু একটু মিষ্টি হেসে তানহাকে শাড়ি পরাতে শুরু করলো আর বলে। আমিও এটাই চাচ্ছিলাম। কিছুক্ষণ নীরবতার পর ইরা বলে, ভাবি, আমি তোমার বয়সে বড় হতে পারি, কিন্তু ননদ তো তোমার। আমাকে না বললে কিন্তু মানছি না। কি না বললে মানছো না? ইস, বুঝেও বোঝে না, কাল রাতের বর্ণনা আর কি। দুষ্টুমি মাখা কণ্ঠে বলে ইরা। তার কথাটায় বেশ অবাক হয় তানহা। আপুটা এমন দুষ্টুমি ভঙ্গি নিয়ে এটা বলবে সে কল্পনাও করেনি। এই নাও, শাড়ি পরা কমপ্লিট। বাহ, খুব সুন্দর মানিয়েছে তো তোমাকে শাড়িটা। এখন বলো বলো, কাল রাতের ঘটনা। সে আমতা আমতা করে যাচ্ছে, কি বলবে বুঝছে না। আপু, তুমি তো আগের বিবাহিতা, আগে তুমি বলো, তারপর আমি বলবো। দুষ্টুমি কণ্ঠে বলে তানহাও। এরই মধ্যে রুহান রুমে আসে। এরা তোর মা ডাকছে, যা। সিরিয়াস মুডে বলল। ইরা তানহার দিকে চেয়ে বলে, ভাবি, আমি আসছি এখন। বাকি সাজগোজটা এসে করিয়ে দিব। ভাইয়া, নাস্তা করেছিস তো? কমপ্লিট। তারপরে ইরা চলে গেল। তানহা আয়নায় নিজেকে একবার দেখে নিল কেমন লাগছে। এই মেয়ে, এদিকে আসো, কুইক। সোফায় বসতে বসতে বলল রোহান। তানহা কিছুটা ভয় পেয়ে আকস্মিক কণ্ঠে তাকায়। ভয়ে ভয়ে গেল স্বামীর কাছে। বসো। তানহা বসল। এখন এত অবাধ্য, বাহ। বুঝলাম না। তখন বলেছিলাম কিনা আমার জন্য ওয়েট করতে, কখন? ওয়াশরুমে যাওয়ার সময়। না, মানে আপনি ওয়াশরুমে যাওয়ার পরপরই আপু নাস্তা করতে নিয়ে গেলেন, আমি তাই অপেক্ষা করতে পারিনি, সো সরি। নাস্তা একটু পরে করলে কিছুই হতো না, বাট আমার কাজটাই তো ব্যাঘাত ঠিকই ঘটলো। কোন কাজটায়? তোমার আর জানা লাগবে না, যাও, যে কাজে ছিল সেই কাজেই থাকো। বলেই মোবাইল হাতে নিয়ে কি যেন করতে শুরু করলো। না, শুধু রাগই দেখালে তো তানহার আর কিছু করার নেই। সে কি ননদকে নিষেধ করতে পারতো নাকি তখন? বোঝার মানুষ যখন এমন করে তখন আর কি করার? করুক গে রাগ। তানহাও সোফার একপাশে বসে আপুর জন্য অপেক্ষা করতে লাগলো। এই আক্রোর সাথে এখন একদম কথা বলতে ইচ্ছে করছে না। তাকে কেউ শুধু শুধু বকলে খুব মন খারাপ হয়। এইভাবেই অনেকক্ষণ হয়ে গেল। আপু আসছে না দেখে নিজেই একটু সাজগোজ করে ভেবে সোফা থেকে যেই উঠল, তখনই রোহান তাকে হঠাৎ নিজের কাছে টেনে কাছে নিয়ে আসলো। খুব ইগো না? তোর ভেজে চুলের গ্রান নেবো ভেবেছিলাম। খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসেও যখন তোমাকে দেখলাম না, তখন খুব রাগ হলো। সব কি ব্যাখ্যা করে বলতে হবে নাকি? আমি কেমনি এমনি রাগ দেখাই, কাথি? ও আচ্ছা, এই কারণ তাহলে মুখটাকে বাংলার পাঁচ করে রাখার। ভেবেই মনে মনে হাসলো তানহা। মুখে বলে, আমি এমনই। তাই না? দিনে 5 বেলা মুগুর দিলে সব ঠিক হয়ে যাবে, তখন ভেঙে বড় লাগবে না কিছু। উল্টো আ করলেই আখরও বুঝে যাবে। দেবো নাকি মুগুর? তানহা তার প্রশংসা না করে বকায় দুঃখে কেঁদে দিল। এই কান্দো কেন? মুগুর না দিতেই ব্যা। আপনি খুব খারাপ, সবসময় খালি রাগ আর বকা। রোহান তাকে ছেড়ে দিয়ে চোখ মুছে একটা হাত ধরে বলে, আমার কথার অমান্য করলে এমনই করবো। আর কান্না বন্ধ। দরজায় কড়া নাড়ল কে যেন। রোহান গিয়ে দরজা খোলে। ইরা এসেছে। কি গো ভাবি, যেভাবে রেখে গেলাম এভাবেই আছো? মেহমানরা তো চলে আসবে, আসো, রেডি হবে। চলো। রোহান রুমের বাইরে চলে যায়। তানহাকে ইরা রেডি করে দিল। এই সময়টায় দুজনে অনেকটা ফ্রি হয়ে গেল, আর ইরার সাথে কমফর্টেবলও ফিল করছে খুব। 10টার কিছু পরেই মেহমানরা আসতে লাগে তানহাকে দেখতে। পাশের বাসার আন্টিরা আর কিছু আত্মীয় স্বজনও আসলো। সবাই খুব মজার মজার কথা বলে, বউয়ের প্রশংসা করে, এটা সেটা জিজ্ঞাসাও করলো। রোহান তখন গায়েব ছিল। অপরিচিত আন্টি বলে, মা, তোমার নাম? জি তানহা। বাহ, তো কিসে পড়ো তুমি মা?
ইন্টার সেকেন্ড ইয়ার। ভাবি, আপনার বৌমা তো খুব পিচ্ছি। আমি তো ভেবেছি স্কুল গোয়িং বউ। শাশুড়ি মাকে উদ্দেশ্য করে। সমস্যা নেই ভাবি, কারণ আমি ছেলের বউ আনিনি, নিজের জন্য আরেকটি মেয়ে এনেছি। ইরার বিয়ের পর একা একা খুব খারাপ লাগতো, তাই তো রোহানের মাস্টার্স কমপ্লিটের আগেই বিয়ে করালাম ওকে। মায়ের কথাটা খুব পছন্দ হলো তানহার। আন্টিরা নাস্তা করে চলে যায়। আন্টিগুলোও অসাধারণ ছিল। একজন আন্টি তো যাওয়ার সময় বলে গেল, রোহান আর তানহার তো বলতে গেলে বাল্যবিবাহ হয়েছে। সবাই হাসছিল তখন। দুপুরের দিকে রোহানের দেখা মেলে। অনেক বন্ধুবান্ধব এসেছে তার। তানহা খুব লজ্জা লাগছিল যখন ওরা ভাবি ভাবি করছিল। রোহানের বন্ধুরা তাকে হঠাৎ করে অসময়ে বিয়ে করেছে বলে টন্ট করছে, আর নিজেদের অবিবাহিত হওয়া নিয়েও তীব্র হতাশা প্রকাশ করছে। এক বন্ধু বলে, দোস্ত, আঙ্কেল আন্টিকে বল না আমার মা বাবার মাথায় এই কথাটা দিতে, যে আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমারও তো দিল্লির লাড্ডু খেতে খুব ইচ্ছে হয়। অনেক বেশি বকিস তুই। ভাবি, আপনি খুব সুন্দর। আপনার কোন ছোট বোন আছে? এই কথার পরপরই রোহান উঠে নিজেদের বন্ধুকে মারতে উদ্যত হয়। দুজনে দৌড়াদৌড়ি শুরু করে দিল আর বলে, আরে শুধু সুন্দরই তো বললাম, এত খেপছিস কেন? আর আমি তো তোর শালিকেই চাইছি, নাকি বউও তোর? আর শালিও তোরও চাই। রোহান অনেকগুলো কিল ঘুষি মেরে নিজের বন্ধুর পিছু ছাড়ল আর বলল, আমার বউয়ের প্রশংসা তুই করলি কেন? আমার বউ তোর ভাবিও হবে না, হলে শুধু বোন হবে। রোহান যখন আমার বউ বলছিল, তখন ফিলিংসটা খুব আবেগপূর্ণ তানহার। তার কারণ স্কুল কলেজে যখন তার প্রায় সব ফ্রেন্ডরা প্রেম করত, সে তখন নিজেকে এইসব থেকে দূরে রেখেছে আর নিজের বরকে নিয়েই স্বপ্ন বুনেছে। মাঝে মাঝে তারও ইচ্ছে হতো কাউকে ভালোবাসার, প্রেম করার, কিন্তু সে নিজেকে সংযুক্ত রাখতে পেরেছিল। আর তাই হয়তো তাকে নিয়ে রোহানের বলা প্রতিটা কথা এত দামি আর অসাধারণ লাগছে। বহু বছর ধরে দেখা স্বপ্নগুলো হঠাৎ পূরণ হলে হয়তো এমনই হয়। রোহানের 2-3 জন বান্ধবীও এসেছে। তারা খুব সুন্দর দেখতে। তানহার সাথে খুবই আন্তরিকতার সাথে কথা বলল সবাই, কিন্তু একটা আপু এত কথা বলল না, চুপ ছিল প্রায়। কারণ কি জানে না সে। তারিন ফিসফিসিয়ে বলল, ভাবি, আমাদের রোহন গত রাতে কেমন ভালোবাসা দিল তোমাকে, আমাদের একটু বলো না। বলে হাসছে। তারিন কথাটা বলার প্রায় সাথে সাথেই সবাই যোগ দিল তার সাথে। তানহা লজ্জায় খতম পুরো। তানহার বড় হয় আর তাই আরও বেশি লজ্জা করছে। সাথে এরা তো আছেই। রোহান বলে, আয় মহিলা মণ্ডলে, আমার বউয়ের সাথে প্রথম দিনে কিসের হতে ফিসফিসে না তোদের? আমার পিচ্ছি বোর্ড থেকে দূরে থাক। তোদের বান্দরনীদের উপর আমার 2 পয়সারও ভরসা নেই। কথাগুলো বলতে বলতে সে তানহা যে সোফাটায় বসেছে সেই সোফার হাতের উপরে এসে বসলো। ঠিক তখন স্পৃহা বলে, আচ্ছা, আজকে যাই রে, আমার আর লেট করা ঠিক হবে না। এতক্ষণ চুপ ছিল সে। তানহার গালে হাত রেখে বলল, ভালো থেকো, আসি আজ। কেন জানি না স্পৃহার ওই চোখে তানহা তীব্র বেদনার ছাপ দেখতে পায়, কিন্তু সেই বেদনাটা কিসের সেটা বুঝল না। স্পৃহাকে কেউ তো আটকালো না, এমনকি রোহানও না। তানহা বলে, আপু আরও কিছুক্ষণ থাকি, যদি সমস্যা না হয়। আমিও আর যেতে বাধা দিব না, তবে আবার আসবেন কিন্তু। স্পৃহা মৃদু হেসে। চেষ্টা করব। তারপরে সবাই আবার আড্ডায় মেতে উঠল। ইরা অভিকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, ভাবির কিন্তু একজন বোন আছে ছোট, তোমার কিন্তু সুযোগ আছে একটা। কি বলিস, সত্যি? খুব উৎসুক হয়ে জানতে চাইল সে। হুম হুম, সত্যি, 100% সত্যি। তবে তুমি আরও একবার ভেবে নাও। ভাবাভাবির কি আছে, আমি রাজি আছি পুরো দমে। ভাবি, ওকে এখন বিয়ে দিবে তো? রোহান বলে, আমার সারা চিন্তা বাদ দে তুই। তোর এত বড় সৌভাগ্য হয়নি আমার ভাইরা হবি। আর যে মাত্র ক্লাস 8-এ পড়ে, এবার করো বিয়ে। আমার ভাগ্যটাই এমন, পাইও পাইলাম না রে তারে, মানে তোর শালিরে। তীব্র মন খারাপের চেহারা বানায় সে। এক্সপ্রেশনগুলো দেখে এক একজন হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। খুব ভালোই মজা করতে পারে।
আর নর্মাল কথাগুলো এমন এমনভাবে বলে খুব হাস্যকর লাগে। বেচারি তানহা আজ নতুন বউ বলে মিটমিট করে হাসা লাগছে, প্রাণ খুলে হাসতেও পারছে না। খাওয়া দাওয়া আড্ডা এইসবের মধ্য দিয়ে পুরোটা দিন গেল। রোহানের ফ্রেন্ডরা সবাই সন্ধ্যার দিকে চলে যায়। রাতে ইরার সাথে আড্ডা দিল তানহা। মাঝে মাঝে মাও আমাদের সাথে গল্প জুড়ে দিয়েছেন। রাত 9:30 বাজে। রুমে একা একা ভালো লাগছে না তানহার। রোহানকে দেখতে মনটা আকুপাকু করছে। সে বারান্দায় গিয়ে বসে। বাইরের বাতাসটা গায়ে লাগাতেই শীত লাগছে, কিন্তু তাও এইভাবেই আছে। শীতের পোশাক পরতে যেমন ভালো লাগে না তার। কখন আসবে জনাব? সে সন্ধ্যে থেকেই নেই। বারান্দার আসার পরে খুব করে মনে পড়ছে গতরাত স্বামীর সাথে বারান্দায় কাটানো মুহূর্তগুলো। এতে মিস করার মাত্রাটা যেন আরও বেড়ে গেল। হঠাৎই একটা চাদরসহ কেউ তাকে জড়িয়ে ধরলেও পেছন থেকে। চমকে উঠে পিছনে মাথা তুলে তাকিয়ে দেখে রোহান। এই মেয়ে, শীত করো না তোমার? হুম। অভিমান নাড়াচাড়া দিয়ে উঠেছে তার। তাহলে কিছু পরনি কেন? ইচ্ছে করেনি তাই। ইচ্ছে করবে যখন এই বারান্দার গ্রিলের ফাঁকা দিয়ে তোমাকে নিচে ফেলে দেব, তখন বুঝবে আমার অপছন্দের কাজ করার মজা। আপনার অপছন্দের কাজ আমি করি, আর আপনি তো আমার পছন্দের কাজ করেন সব। আমি আবার কি করলাম? কিছু না। বলেই সে বারান্দা ছেড়ে রুমে চলে যায়। রোহানও গেল পিছু পিছু। আজ কিছু বলিনি, বাট নেক্সট টাইম কথা একটা যদি বলো, সম্পূর্ণটা বলবে। অর্ধেক বলে রেখে দেওয়া যাবে না। আসছে খালি থ্রেড দেয় তানহাকে। নিজেরটা 16 আনা আর তারটা 1 আনাও না। মিস করা পৃথিবীর চরম একটা খারাপ জিনিস। কাউকে মিস করা মতো কষ্ট দ্বিতীয় কোনো কিছুতে নেই। তাকে এতক্ষণ কষ্টে রেখে এখন নিজেই উল্টো থ্রেড দেয়। সে স্বামীকে কিচ্ছু বলল না। বেডে বসতে যাবে আর রোহান হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে দিল। কি হয়েছে? না খেয়ে কিসের ঘুম? মা বলছে তোমাকে নিয়ে খেতে আসার জন্য, চলো। বলেই হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আরে আরে কি করছেন? হাত ছাড়েন, আমি তো বলিনি যাব না। আমি হাত ধরলে সমস্যা তোমার? আরে মা বাবার সামনে কি এভাবে যাব নাকি? মাথায় ঘুমটা দিব, তাই বলছিলাম হাত ছাড়তে। হ্যাঁ, আমাকে বলে আমি গাধে। নিজে তো দুনিয়ার গাধা একটা। আমি না হয় বেশির থেকে বেশি গাধের বউ হতে পারি, তবে গাধি না। মনে মনে বলে তানহা। তো হাত তো আমারও আছে। বলেই সে তানহার মাথায় ঘোমটা টেনে দেয়। তারপরে কিভাবে জানি তাকিয়ে আছে। সন্ধে হতে রাত 9:30 অবধি গায়েব ছিল। এখন এসছে রোমান্টিকতা নিয়ে। দেরি হয়ে যাচ্ছে, খেতে চলেন। মা বাবা তানহা রোহান ইরা আর রোহানের ছোট ভাই তিহান সবাই একসাথে খেয়ে নিল। শ্বশুর তানহাকে অনেক প্রশ্ন করলেন, যেমন এদিকে কেমন লাগছে আর নিসলি যাতে ফিল না করে। তার পড়াশোনার ব্যাপারেও অনেক কিছু জিজ্ঞাসা করলেন, এই যেমন পরীক্ষা প্রস্তুতি এইসব। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। ইরার হাজব্যান্ড আসেনি। তানহা রুমে আসে রাত 11:20 বাজে। ফ্রেশ হতে চলে গেল সবার আগে। রোহান কিভাবে কেমনে জানি তাকিয়ে আছে তার দিকে। সে পাত্তাই দিচ্ছে না, একটু ভাবের উপরে আছে। সব সময় রাগ দেখালে পাত্তা দিতে নেই। ফ্রেশ হয়ে এসে একটু রূপচর্চা করলো, তারপরে বেডে গিয়ে শুয়ে পড়ে। যা বুঝতে পারল, রোহন এখনও তার কাজকর্মগুলো দেখে যাচ্ছে। ডানে গেলে ডানে তাকায়, বামে গেলে বামে। হয়তো বোঝার চেষ্টা করছে তানহার চুপ কেন। যা ইচ্ছে ভাবুক, তানহার কি? হাই, রোহান জবাব এলো না। তুই শুয়ে পড়লে কেন? ঘুমোবো তাই। এখন ঘুমালে ইম্পর্টেন্ট কাজগুলো কখন হবে? কি ইম্পর্টেন্ট কাজ? দেখাচ্ছি, ওয়েট। বলেই বেডের কাছে আসে। তানহা পুরোপুরি কম্বলের ভেতরে ঢুকে যাচ্ছিল। ভাবে, কাল রাতেও তো ছাড় পেয়েছিলাম, আজ কি পাবো? ইস, লজ্জা। উল্টোপাল্টা অনেক কিছু ভাবছিল আর কম্বলের নিচে নিজেকে লুকোচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল। রোহানের কোনো পদক্ষেপ না দেখে মাথাটা বের করে তাকায় সে। আর তখনই রোহান একটা দুষ্টু হাসি দিয়ে বউকে কম্বল সহ কোলে তুলে নেয়। এই কি করছেন? আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? তানহা চুপ রইল। বারান্দার দোলনায় গিয়ে তাকে বসিয়ে সাথে নিজেও বসে। দুজনকে একসাথে কম্বলে মুড়িয়ে নেয়। এই শীতে বারান্দায় কেন নিয়ে আসলেন? প্লিজ রুমে চলুন। ভিতরে ভিতরে মহা খুশি সে, কিন্তু অভিমানটা প্রকাশ্যে ব্যস্ত। অনেক বেশি বকবক করো তুমি। বারান্দায় খোলা আকাশের নিচে গল্প করার যে মজা, সেটা রুমে কই পাবা? বাই তবে কাল তো এমন করনি, আজ সব কিছুতে বাধা দিচ্ছ, ব্যাপারটা কি? কোনো ব্যাপার নেই। গল্প করা লাগবে না আপনার। সন্ধ্যা থেকে তো গায়েব ছিলেন, এখন কেন গল্প করতে যাচ্ছেন? রাগ বুঝি এখানে? ওয়েট,
রাগটা দূর করে দিচ্ছে। বলেই বউয়ের কপালে একটা চুমু এঁকে দিল সে, যেন এক রাশি সুখ কেউ তার হাতে ধরিয়ে দিল এমন মনে হচ্ছে। তানহা গাল লাজে রেঙে যায়। রোহান বলে, একটা জরুরি কাজ ছিল, তা যেতে হয়েছিল গো বউ। বুঝেছি। তো ম্যাম, আপনার চকলেট কেমন লাগে? বলেই চকলেট নিল সে। ওয়াও, এত চকলেট আগে কেন দিলেন না? চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কারণ এখন গল্প করব আর চকলেট খাবো, তাই আগে দেয়নি। আজ আবার আমাকে হাসিয়ে মারার ইচ্ছে আছে বুঝি? হুম, আজ আমি হাসবো আর তুমি হাসাবে। কাল আমার সম্পর্কে সব বলেছে, আজ শুধু তোমার সম্পর্কে কথা হবে। স্টার্ট করো। আমার সম্পর্কে তেমন কিছু নেই ইন্টারেস্টিং বলার মতো। শুরু করছো কিনা? রাগলে কি মারাত্মক লাগে! উফ, পুরাই কাফিলানা লোক। তানহা বলা শুরু করলো পড়াশোনার ব্যাপার দিয়ে। কাল প্রথম রাতটা আমার কাছে স্বপ্নের মতো সুন্দর ছিল ঠিকই, কিন্তু এর জন্য নয় যে আমরা কাছাকাছি এসেছি একে অপরের। না, আমাদের মধ্যে তেমন কিছু হয়নি। হয়তো এটাই একজন ভালো ব্যক্তিত্বের মানুষের পরিচয়, যে বউ বলেই শুধু অপরিচিত মেয়েকে কাছে টেনে নেয়নি। আমরা একে অপরকে জানি না, বুঝি না, আগে জানতে হবে। মনের মিলনটা আগে হওয়া চাই, এটাই মেইন। আমার এই রাগী বরটা আমাকে কাছে টেনে নিলে আমি আপত্তি করতাম না কখনো। হিন্দি সিরিয়াল দেখে দেখে তাকে সোফায়, আমি বেডে, এমন কোনো কাহিনীও করতাম না। এক হাদিসে আছে যে স্ত্রী তার স্বামীর বিছানা পরিত্যাগ করে রাত কাটায়, ফেরেশতারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে। এই হাদিসটাকেই আমি অনুসরণ করে চলবো, না না কোনো মুভি বা টিভি সিরিয়াল। কিন্তু আমার বরটা আমার ক্ষেত্রে ব্যাপারটা সহজ করে দিয়েছেন। তিনি আগে আমাদের পরিচিত হওয়াটাকেই প্রায়োরিটি দিচ্ছেন। আমার অভিমানটা কোথায় যেন হাওয়া হয়ে যাচ্ছে ওনার সান্নিধ্যে আসার পর থেকে। তানহা স্বামীকে নিয়ে নিজের অনুভূতি নিজের দিকে জানাচ্ছে। তানহা স্বামীকে নিয়ে নিজের অনুভূতি নিজের দিক থেকে জানাচ্ছে, তার সম্পর্কে টুকিটাকি বলছে। রোহান শুনছে খুব মনোযোগ দিয়ে। তানহা লজ্জায় নিচের দিকে তাকিয়েই বলে যায়, আর রোহান মাঝে মাঝে তার মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে কমেডি করে যাচ্ছে, এটা সেটা জিজ্ঞেসও করছে। তানহার বরটা সত্যিই একটা হিরে, আর সেটা কাল রাতেই সে বুঝতে পেরেছে অনেকটা। কাল ছোটোখাটো কিছু রোমান্টিসিজম দিয়ে রাতটাকে রোহান খুব স্পেশাল করে তুলেছিল। তারপর রাত 3টে অবধি নিজের সম্পর্কে অনেক কথা বলেছে, তাকে হাসিয়েছে অনেক। তানহা যখন হেসেছে আর মুগ্ধতা নিয়ে নিজের বরকে দেখে গিয়েছে, বরটাও না একটু পাগলও আছে। কাজিনদের দিয়ে এই শীতের মধ্যেই ছাদটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল, আর তাই তাকে অনেকগুলো টাকা বকশিশও দিতে হয়েছিল। সেখানে তার করা অসাধারণ সব পাগলামোগুলো সারা জীবনের মতো তানহার মনে দাগ কেটে দিয়েছে। আর সব শেষে বিয়ের রাতে তার দেয়া প্রথম উপহার, দুটো নূপুর নিজ হাতে পরিয়ে দিয়েছে তাকে। এমন রাত আরও অনেক আসুক, যে রাত শব্দে বাক্যে নয়, শুধু অনুভবে থাকে। এই, ঘুমিয়ে গেলে নাকি? রোহান গল্পের মাঝে হঠাৎ চুপ করে যেতে দেখে বলল, কিছু বললেন? কালকের তুলনায় আজ অনেক শীত পড়েছে, আর কষ্ট দেব না তোমাকে। চলো ভেতরে। আচ্ছা চলুন। আজও তানহার একটা হাত মুঠোয় নিয়ে রোহান ঘুমাতে গেল। এইভাবেই শ্বশুরবাড়িতে আরও 2 দিন চলে যায় তানহার। তার রাগ, ছোট ছোট রোমান্টিসিজম, মা আর আপুর সাথে গল্পে, সংসারের টুকিটাকি কাজে, দিহানের সাথে দুষ্টুমিতে, মাঝে মাঝে আম্মু আরজি ওদের সাথে ফোনালাপের মাধ্যমেই। খারাপ তো তখন লেগেছিল যখন ইরাকে আপুকে দুলাভাই নিয়ে গেলেন। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে, খুব মায়ায় পড়ে গিয়েছিল যে। আপুর জন্য খুব মন খারাপ এখনও তানহার, তাই বিকেলে বেডে শুয়ে শুয়ে চোখের জল ফেলেছে সে। এমনি অবিবাহিত থাকাকালীন বাসায়ও কোনো মেহমান যখন বেরিয়ে চলে যেত, তার জন্য এইভাবেই কাঁদত সে। আর এখন তো আরও বেশি কান্না পাচ্ছে। ইরা আপুও যে তার জন্য অনেক স্পেশাল। রোহানকে জুড়ে সবটাই তার কাছে দামি। হঠাৎ কেউ একজন পেছন থেকে তানহাকে জড়িয়ে ধরে তার পাশে শুয়ে পড়ল, আর চোখের পানি মুছে দিয়ে বলল, এরা তো আসবে মাঝে মাঝে, আর খেতো না প্লিজ। হায় রে, ননদের জন্য এত টান ভালোবাসা, আর বড়ের জন্য বুঝি কিছুই না। এখন ওদিকে ফিরে আছো, এদিকে ফিরবে না একটু? তানহা ভালো মতো চোখ মুছে ফিরল বরের দিকে। ইস্ট্রে, কান্না করে কি অবস্থা করেছে মেয়েটা। বলেই তার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল রোহান। কাঁদবে না আর, তাহলে কিন্তু নিয়ে যাবো না, বলে দিচ্ছে। সে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আর কাঁদবে না, পরশুই তোমাকে নিয়ে যাবো ইরার বাসায়। তারপরও কান্না থামো, বিয়ে হয়ে গেছে তোমার, বাচ্চাদের মতো কাটলে হবে কি?
এখন কান্নাটা কমে আসছে তার। সত্যি তো নিয়ে যাবেন, প্রমিস? হুম, তোমার বর মিথ্যে বলো না কখনো। সে আর কিছুই বলল না, বরকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে রইল। রোহান তার মুখটা নিজের বুক থেকে তুলে 2 চোখের পাতায় 2টো চুমু দিল। তারপরে আবার আগের মতন করে জড়িয়ে ধরে বলে, যে পরিমাণ কেঁদেছো ননদের জন্য চোখ ফুলে গেছে। ব্যথা করছে নিশ্চয়ই? হুম। কি হুম? ব্যথা করছিল, তবে এখন আর করছে না। ব্যথা নিবারণের ওষুধ মিলে গেছে। রোহানের ভালোবাসায় যে তার সকল ব্যথার মলম, হয়তো সেও তা বুঝে বলেই এমনটা করে। রোহান আর কিছুই বলে না, শুধু একটা ছোট্ট করে হাসি দিল আর কপালে আরেকটা চুমু দিয়ে তারপরে বলে, একটু ঘুমাও এখন। সন্ধ্যায় সবার জন্য তানহা নাস্তা রেডি করেছে। তার শাশুড়ি মা তো তাকে কিছু করতেই দিতে চায় না, রান্না বান্না নিজেই করেন আর বাকি সব কাজ সীমাকে বলেন। সীমা বাসায় কাজে হেল্প করে তাদের। মেয়েটা দেখতে অনেক মায়াবী, শ্যামাঙ্গী। মা, আপনি আর শিবা চুপটি করে বসে থাকেন তো, নাস্তা শুধু আমি বানাবো। না রে মা, তোর কিছু করা লাগবে না, তুই শুধু আমার কাছে বস। আমার মেয়েটা আমাকে সময় দেয় না একদম। মুখ ফুলিয়ে বললেন, ভাবি, আপনি বলুন শুধু, আমি সব তৈরি করে দিচ্ছি। মা, আজকে আমার সবটা সময় আপনার জন্য, কিন্তু প্লিজ এখন আমাকে আপনাদের জন্য কিছু একটা করতে দিন। বাবা নামাজ পড়ে চলে আসবে একটু পর, প্লিজ মা। নতুন বউকে দিয়ে কাজ করাবো? আমি আপনার মেয়ে। তার শাশুড়ি না পেরে বলল। আচ্ছা যা, করে নিয়ে আয়, কি করবি? তানহা দেরি না করে রান্নাঘরে চলে আসলো। রোহানের মা আর সীমা টিভি দেখছে বসার ঘরে। তানহা সন্ধ্যার নাস্তার জন্য অনেক কিছু তৈরি করলো। রান্নাবান্না তার খুব ভালো লাগে আর সব কিছু যতটুকু সম্ভব জলদি জলদি করেছে সে। ট্রেতে করে নিয়ে এসে দেখে রোহানের বাবা আর রোহান মসজিদ থেকে চলে এসেছে। সে তাদের সালাম দিয়ে টেবিলে রাখলো সব কিছু। বাবা আর তিহান তো অনেক খুশি নাস্তায় এত কিছু পেয়ে। তিহান প্রথমেই নুডলস খাওয়া শুরু করে দিল। বাহ তানহা, এত কম সময়ে দেখো কত কি করে ফেলেছি। মেয়েটার কাণ্ড দেখো। আমি তো বলেছিলাম আমার সাথে বসে গল্প করো, সীমা চা আর নাস্তাটা তৈরি করুক, কিন্তু না, সে করেই ছাড়লো। মাকে খুব খুশি দেখাচ্ছে আর বাবাকে উদ্দেশ্য করে বললেন কথাটা। আমাদের জন্য কিছু করতে চাইছিস তানহা মা? তুমি বাধা দিলে কেন? ও যেভাবে খুশি থাকবে সেভাবে থাকতে দাও। বাবা তৃপ্তি নিয়ে খাচ্ছেন আর বলছেন। সবাই অনেক প্রশংসা করলো। তানহা তিহানের পাশে গিয়ে বসলো আর ওর নুডলসে সস দিল। ভাবি, এবার থেকে তুমি আমার জন্য সবসময় নুডলস করবে। অনেক মজা, আমি শুধু তোমার হাতেই নুডলসেই খাবো। ঠিক আছে বাবুটা। ওর একটা গাল টেনে দিয়ে বলে সে। রোহান তো খাচ্ছেই খাচ্ছে, হয়তো সবাই একসাথে তাই কিছু বলছে না। তানহা চা বসিয়ে এসেছিল তাই চা নিয়ে আসতে চায় সে। সবাই নাস্তা করে চা পান করলো। বাবা বলে, কিছু ভালো হয়েছে, তবে চাটা বেস্ট। ধন্যবাদ বাবা। তানহা হেসে ধন্যবাদ জানায়। সে তো শুধু নাস্তা বানিয়ে আমাদের লোভ বাড়িয়ে দিল, এখন তো প্রতিদিন তোমার হাতের রান্না খেতে ইচ্ছে করবে। বাসার রাগী 2 জন মানুষ যখন তানহার তারিফ করে তখন কেন জানি খুব অবাকই লাগে। বাবা আর রোহান আর কি, ওদের রাগটাই বেশি মানায়। আমি আপনাদের জন্য প্রতিদিন রান্না করবো বাবা, আমারও ভালো লাগবে। তা না হয় করলে, তবে এখন না মা, তোমার পরীক্ষার পর এসএসসি ও ভর্তি পরীক্ষার পর না হয় করলে। বাবা ঠিকই বলছে, পরীক্ষার তো আর বেশি সময়ও নেই। মেয়েটাকে তোমার আর পরীক্ষার জন্য এত চাপ দিও না তো, আমার মাটা এমনিতেই ভালো করবে। বিয়ের পর তানহা তো গিয়েছিল যে তার সামনেই পরীক্ষা। বিয়ের পর মানুষ স্বামী নিয়ে ঘোরে, হানিমুনে যায়, আর সে যাবে পরীক্ষা দিতে। আর তার যে প্রিপারেশন, ফেল করলে তো এবার ডাবল লজ্জা পাবে। শ্বশুরবাড়ির সবাই বলবে ফেল মার্কা মেয়ে বিয়ে করে এনেছে তাদের ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেকে দিয়ে। नहीं नहीं ये नहीं हो सकता, अब तेरा क्या होगा कालिया। শাশুড়ি মায়ের অবস্থা দেখে তানহার ভয়টা যেন বেড়ে যাচ্ছে আরও। রাতে মায়ের সাথে গল্প করলো সে, রান্নাবান্নায় জোর করে হেল্প করলো। মা পড়তে পাঠাচ্ছিলেন, খুব কষ্টে ওনার থেকে আজকে না পড়ার ছুটি নিয়েছে সে। কি জীবন তানহার, বাবার বাড়ি শ্বশুরবাড়ি সব জায়গায় পড়া পড়া আর পড়ার জন্য চাপে থাকা। কই এখন বিয়ে হয়েছে, বরের সাথে প্রেম করব, রোমান্স হবে, সংসার করব, বাচ্চা কাচ্চা হবে, তা না, সবাই তাকেই উল্টো বাচ্চার মতো ট্রিট করছে, পড়ার জন্য ঠেলছে।
রাতে ডিনারের পর রুমে যখন আসলো, রোহান তো খুব রাগ। তানহার বরটা পারেও বটে। যখন মায়ের সাথে গল্পে ছিল তখন মানুষটা বারবার উকিঝুঁকি দিচ্ছিল যেন তাড়াতাড়ি রুমে আসে কথা শেষ করে। তানহা ওইসব বোঝেনি, ভেবেছিল এমনিই হয়তো গুড়গুড় করছে। তখন মা বললেন, দেখো তুমি রুমে নেই তাই রোহান কেমন ঘুরঘুর করছে। মায়ের এমন কথায় সে খুব লজ্জা পায় তখন, কিন্তু মায়ের সাথেই ছিল, আসেনি বরের কাছে, একটু মিস করুক না হয় তাকে। তখন ইচ্ছে মতো কাজ করলেও এখন তার মনে হচ্ছে বড় সড়ো একটা মাসুল দিতে হবে রুমে এতক্ষণ না থাকার জন্য। সে রুমে ঢুকতেই রোহান তার হাতটা চেপে ধরে বেডের কাছে নিয়ে যায়, জোর করে বসিয়ে দিয়ে বলে, 3 মাসের মতো আছে। আসুন আসুন যাবো না, আসুন। এত ব্যস্ত আপনি? আপনার ক্ষেত মতো কি করতে পারি? নিঃসংকোচে বলে ফেলুন যাবো না। কত বিজি মানুষ আপনি। আহারে। রোহানের মুখে এইসব শুনে তানহার খুব হাসি পেল, কিন্তু স্বামীর মাথা গরম বুঝে বহু কষ্টে হাসি সামলায়। সে হাসি আটকিয়ে বলে, না বেগম সাহেবা, আপনি থাকলেই হবে, আর কিছু লাগবে না। এটা বলেই ফিক করে হেসে দিল সে। আর হাসি আটকাতে পারছিল না। তার হাসিতে রোহানের রাগও গলে গেল নিমেষেই। বউয়ের মুখে হাসির দ্যুতি দেখে নিজেও হাসছে। সে বলে, অনেক দুষ্ট হয়েছ। আমি বেগম, তুমি যাবো না? আপনি কিন্তু আগে শুরু করেছেন। তোর কি করব বলবা? আমি ওই দিন ওয়েট করিয়েছি একটু, তাই প্রতিশোধ নিলে, ঠিক তো? তানহা বেড থেকে উঠে একটু ভাব নিয়ে বলে, যেটা ভালো মনে করেন, আমার কিছুই বলার নেই। বলছে আর ওয়ার্ড্রপ থেকে ড্রেস বার করছে। হঠাৎ রোহান তাকে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে গেল। রোহান তার মাথার ঘোমটাটা ফেলে দিয়ে চুলগুলোও খুলে দিল। তানহার খুব বেশি কাছে চলে এসেছে। 2 হাত তার গালে রেখে তানহার নাকের সাথে নিজের নাকটা একবার ঘষে দিল। তারপরে কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, এখন কেন জানি না, এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে ইচ্ছে করে না তানহা। সে অনেক গভীর আবেগ দিয়ে বলল কথাটা। তানহার যে কত সুখী মনে হচ্ছিল তখন নিজেকে। সে দুষ্টুমির সুরে বলে, তো থাকতে বলেছে কে? তো আমাকে ছাড়া কেউ তো বলেনি, তাই না? মজা হচ্ছে। আমি কিন্তু একদম মজার মোড়ে নেই। তখনও আগের মতোই অবস্থানেই আছে দুজনেই। একজনের নিঃশ্বাস অপরজনের মুখের সাথে বাড়ি খাচ্ছে। বুঝতে পারছে না হঠাৎ এইসব কেন বলছে রোহান। তানহা তো সব সময় ওনার কাছেই আছে। সংসারের টুকিটাকি কাজের সময় হয়তো থাকতে পারে না, শুধু এতটুকুর জন্য কথাগুলো বলছে বলে তার মনে হচ্ছে না। সে রোহানের গালের 2 পাশে হাত রেখে তার মুখটা তোলে, চোখে চোখ রেখে তাকে জানাতে চাইল, আহা, মজা কেন করব? আচ্ছা, এসব কেন বলছেন হঠাৎ বলুন তো? আমি তো সারাক্ষণই আপনার কাছে আছি। আপনি তো উল্টো আমাকে একা করে ভার্সিটিতে চলে যান। তাছাড়াও কত কাজ করার থাকে আপনার। রোহান তার হাত দুটো নিজের গাল থেকে নামিয়ে তাকে উল্টো ফিরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। তানহা, তোমার চুলের স্মেলটা তো জোস কেন? কথা কাটানো হচ্ছে? আচ্ছা, কাল চলো, তোমাকে ভার্সিটি ঘোরায় আনি, ভালো লাগবে তোমার। তানহার কাঁধের উপরে নিজের ঠোঁট দুটো লাগিয়ে কথা দুটো বলছিল। তাই তার কথা বলার সময় তানহার যে কী লাগছিল, ভেতরটা যেন কেঁপে কেঁপে উঠছিল। তাই সে তার থেকে নিজেকে জলদি ছাড়িয়ে নিল। গাঢ় শ্বাস টেনে মনে মনে ভাবল, এত কাছে আসে কেন এই লোক? তাহলে তো নিজের মধ্যে থাকি না, আমি হারিয়ে যাই কোথাও একটা। সে এমন করায় রোহান ভ্রু দুটো নাচিয়ে বলে, কি? তানহা তার দিকে তাকাতে পারছে না। চোখে মুখে দুষ্টুমি ফুটে উঠছে রোহানের। হয়তো বুঝতে পেরেছে তার কাছে আসাটা তানহাকে অন্যরকম করে দেয়। কই, কিছু না তো। কিছু যে না তা তো আমিও জানি। দেখি সরেন, আমি ফ্রেশ হব। রাস্তা ছাড়েন। সে সরে দাঁড়ায় আর খুব হাসছে। তানহা কোনো মতে পালিয়ে ভেঙচি কাটে। মনে মনে বলল, এত হাসার কি আছে? আজ রোহান তানহাকে নিজের ইউনিভার্সিটিতে নিয়ে গেল। ইউনিভার্সিটিতে কোনো এক প্রোগ্রাম চলছিল, তাই ক্লাস হচ্ছিল না। রোহান আর তার এক বন্ধুদের সঙ্গে আড্ডা জমে উঠল। বন্ধুদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই ছিল। রোহান পুরো সময় তানহার হাত ধরে রেখেছিল। তবুও তানহার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। স্পৃহা আপুর আচরণটা তার ভালো লাগছিল না। মনে হচ্ছিল তিনি যেন তানহাকে ঠিক পছন্দ করছেন না। নিজেকে বোঝালো হয়তো ভুল ভাবছে। রোহানের আচরণে তো কোনো বদল নেই। হঠাৎ স্পৃহা বলল, রোহান, বলো। আমি তোর একটা কাজে মতামত চাই। আমি আসলে বুঝতে পারছি না, তোর হেল্প লাগবে। শাহিন বলল, তো আমাদের বল, রোহন কি তোর একারই ফ্রেন্ড?
আমরা কিছুই না, আমাদেরও তো বলতে পারতিস। স্পৃহা একটু গম্ভীর হয়ে বলল, দেখ, আমার তোদের বলার হলে তো বলতামই, কাজটা রোহান ভালো বুঝবে, তাই ওকেই বলছি। তারপরে বলল, রোহান, তুই কাল আমাদের বাসায় আসবি, তাহলেই খুব ভালো হয়। আমিও তোর বাসায় আসতে পারি, তোর যেভাবে সুবিধা হয়, খুব প্রয়োজন। দেখি। রোহান সরাসরি না বলল না। তানহার ভালো লাগলো না, কারণ তাদের তো কালই ইরার বাসায় যাওয়ার কথা। সেটা কি রোহান ভুলে গেল? বিকেলে তারা বাসায় ফিরল। মা বললেন, একটু দেখা দিয়ে আসো, যাও। এই তোদের সময় হলো আসার? বাসায় একা একা ভালো লাগছিল না। যে কয়দিন মেয়েটা এখানে আছে আমার কাছে থাকতে দে না রে বাবা। রোহান বলল, আজ একটু পর ওকে নিয়ে ইরার বাসা থেকে ঘুরে আসে, কি বলো মা? তাহলে আগামীকাল ওকে সারাদিন পাশে পাচ্ছ, আর আমারও জরুরি কাজ আছে, আজকে গেলেই ভালো হয়। তানহা অবাক হয়ে বলল, যে কদিন আছি মানে? আমি কোথায় যাচ্ছি মা? রোহান গম্ভীরভাবে বলল, কোথাও না, তুমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও, তারপর আমরা ইরার বাসায় যাওয়ার প্রস্তুতি নেব। তানহা চুপ করে রুমে চলে গেল। তার মাথা ঘুরছে। রোহান কি স্পৃহা আপুকে সময় দেবে? তাই কি পরিকল্পনা বদলালো? সন্ধ্যায় তারা ইরার বাসার উদ্দেশ্যে রওনা দিল। পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লাগলো। ইরা তানহাকে দেখেই জড়িয়ে ধরে। তানহার মনটা একটু হালকা হলো। ফ্রেশ হতে তারা এক রুমে গেল। রোহান তানহাকে চুপচাপ দেখে হেসে বলল, মহারানী কি খুব রাগ? না, রাগ কেন হব, তেমন কিছু না। তানহা ইচ্ছে করেই দূরে সরেছিল। হঠাৎ রোহান তাকে কাছে টেনে নিল। এভাবে চুপচাপ থাকলে কিন্তু চলবে না। তানহা মুখ ঘুরিয়ে বলল, আমি চুপ আছি মানেই রাগ করেছি এমনটা না। রোহান তার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। আমি কেন এড়িয়ে যাব? রোহান নরম স্বরে বলল। তাহলে এমন করছো কেন? তানহা কিছুই বলল না, শুধু চোখ নামিয়ে রইল। রুমের ভিতরে অদ্ভুত এক নীরবতা এলো। তানহা ইচ্ছে করেই রোহানকে এড়িয়ে চলছিল, তাই হঠাৎই রোহান তাকে কাছে টেনে নিল। তার মুখে কয়েকটি চুমু এঁকে দিয়ে কানের নিচে ঠোঁট ছুঁয়ে বলল, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, ঠিক যেন মায়াপুরের রাজকন্যা। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ইয়াম্মি লাগছে তোমাকে। হ্যাঁ? ইচ্ছে করছে একদম খেয়ে ফেলি। এবারও বলতে ধন্যবাদ। না মানে আমি। রোহান ঠোঁটের উপরে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিল। কিছুক্ষণ আগের চুমুরগুলোর আবেশে তানহার শ্বাস এখনও ভারী। রোহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখের দিকে। দৃষ্টিতে কেমন নেশা মেশানো গভীরতা। তানহারও আজ তাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে তাতে সব অস্বস্তি কেটে যাবে। আবার এতটা কাছে থাকার লজ্জাও তাকে আচ্ছন্ন করছে। রোহান আলতো করে তার ঠোঁটে ছোট্ট একটা চুমু দিল। তানহা চোখ বন্ধ করে রইল। ডান চোখের কোণাবে অশ্রু গড়িয়ে পড়ল। রোহান বলল, তুমি তো চুপ কেন আজ? কি হচ্ছে? স্পৃহা বা অন্য কেউ কিছু বলেছিল ভার্সিটিতে, নাকি গাড়িতে বকুনি দিয়েছে বলে রাগ করে আছো? স্পৃহার নাম শুনেই তানহার ভেতরে আবেশ ভেঙে গেল। সে নিজেকে সরিয়ে নিল। ইরা আপুর কাছে যাওয়া উচিত তো নাকি? ছাড়ুন, ফ্রেশ হয়ে নিন আপনি। আচ্ছা, যাও ইরার কাছে, আমিও আসছি। তানহা রুম ছেড়ে ইরার কাছে গেল। ইরা রান্নায় ব্যস্ত। আপু, তুমি এই অবস্থায় এত কিছু কেন করতে গেলে? আজ প্রথম আমার সুইট কিউট ভাবিটা আসলো, তার ননদের বাসায় আয়োজন করব না বলো? তানহা তাকে চেয়ারে বসিয়ে দিল। বাকিটা আমি করে নিব। তুমি চুপটি করে বসো আর আমার সাথে গল্প করো। সব তো কমপ্লিট, বাকি যা আছে আমরা করে নিচ্ছি। ননদকে ননদের মতো ট্রিট করছো। আমি খুবই লাকি এমন ভাইয়া আর ভাবি পেয়ে। আচ্ছা, আর প্রশংসা করতে হবে না। তোমার শরীর কেমন আছে সেটা বলো তো। বাবু আর বাবুর মা ভালো তো? হ্যাঁ ভাবি, আমরা ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। তুমি অনেক গ্লো করছো ভাবি। আমার ভাইকে খুব ভালোবাসছে নাকি? হুম। সব বেসন চন্দনের কারসাজি, তোমার ভাইয়ের এতে কোনো হাত নেই। তানহার মন খারাপ ধীরে ধীরে কেটে গেল। সে নিজেকেই বোকা মনে করল। অযথা এত ভেবেছে। ডিনার শেষে সবাই আড্ডা দিল। রাত প্রায় 1টা বাজলো। ইরাকে রুমে শুইয়ে দিয়ে তানহা নিজের রুমে এলো। কিছুক্ষণ পর রোহানও এলো। কি হয়েছে, ক্লান্ত লাগছে নাকি? না, ততটা না। তো এক্সাম তো চলে এসছে, টেনশন হয় না? হুম। কাল বাসায় গিয়ে ধুমসে পড়াশোনা শুরু করে দিবা। আর ফ্রি থাকা চলবে না,
পড়া পড়া আর পড়া। GPA 5 না আসলে খবর আছে আপনার। তানহা বলল। আচ্ছা এসব কথা কালকের জন্য থাক না, আজ তো বেড়াতে এসেছি, আজ অন্তত ছাড় দিন। রোহান তাকে জড়িয়ে বলল। ম্যাম, ছাড়ে তো দিচ্ছে, তবে কাল থেকে আর দিচ্ছে না। একটা কিস দাও। তানহা চমকে তাকালো। কি হলো, ভয় দেখাচ্ছে নাকি চোখ বড় করে? আমি পারবো না, লজ্জা করে আমার। এটা ঠিক না। আমি যখন দিই তখন তো ভালোই উপভোগ করো, আর আমি চাইলে মানা হবে না, মানছি না। দিবা না? আচ্ছা দিব, তার আগে একটা কথা জানতে চাই, বলবেন প্লিজ? রোহান চুল কানের পেছনে সরিয়ে বলল। কি কথা? রাগ করবেন না তো? আগে দেখি কি জানতে চাও। রাগ করা না করা তখন নির্ভর করছে। তানহা সাহস সঞ্চয় করে বলল। আপনি কাউকে ভালোবাসতেন বিয়ের আগে, বা এখনো বাসেন? রোহান একটু দূরে সরে চুপ করে রইল, তারপরে বলল। গুড কোয়েশ্চেন। না, আমি আগে কাউকে ভালোবাসিনি। তানহার মুখে স্বস্তির হাসি ফুটল। সে হঠাৎ রোহানের গালে চুমু দিল। এটা কি ছিল? আপনিই তো বললেন কিস দিতে। এটা কিস ছিল? তানহা লজ্জায় বলল। কি বলছেন এইসব, আমার দ্বারা হবে না। দিব না? তানহা এগিয়েও থেমে গেল। তখন রোহান তাকে কাছে টেনে নিয়ে তার ঠোঁট নিজের দখলে নিল। কিছুক্ষণ পর তানহা মুখ লুকিয়ে রইল। রোহান তার থুতনি তুলে বলল। লালছাড়ি বদনে প্রেয়সী তোমাকে একদম লাল টুকটুকে নতুন বউ লাগছে। সে প্রথম রাতের মতো আমার পিচ্ছি বউ। নিজের উপর অনেক কষ্টে কন্ট্রোল করে আছে, কিন্তু আজ অনেক কাছে পেতে ইচ্ছে করছে তোমাকে। তানহা চুপ করে শুনছিল। এই, ঘুমিয়ে গেল নাকি? না, ঘুমাইনি। কিছু বলছো না কেন? আজ আমি অনেক হ্যাপি, তাই কিছু বলতে পারছি না, শুধু শুনতে ইচ্ছে করছে আমার। রোহান তাকে বুকে টেনে নিল। তাহলে চোখে পানি কেন তোমার? আমি কিস করেছি তাই কাঁদছো? আরে কি বলছেন, এটা তো সুখের কান্না। আহা, ফিল্মি ডায়লগ। হাসবেন না একদম। রোহান হঠাৎ বলল। আমার উত্তরটা তোমার খারাপ লাগেনি? না, খারাপ লাগবে কেন? কোনো স্ত্রী চাইবে না বরং তার স্বামী অন্য কাউকে ভালোবাসুক, তাই না? কিন্তু আমি যে বললাম এখনো কাউকে ভালোবাসি না, এই কথাটা খারাপ লাগেনি তোমার? এখন তো তুমি আমার স্ত্রী। আমার হয়তো বলা উচিত ছিল যে আমি তোমাকে ভালোবাসি। আমাদের বিয়ের 1 সপ্তাহ হয়েছে মাত্র, এত কম সময় ভালোবাসা সম্ভব না আমি জানি, তাই খারাপ লাগেনি। ভুল জানো। মানে? এখন আমার মন খুব করে চাইছে তোমাকে ভালোবাসতে। তোমার মায়ায় বেশ খানিকটা আটকে গিয়েছে। এক মুহূর্ত তোমাকে ছেড়ে থাকতে ইচ্ছে করে না। তানহা তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তানহা, হুম। কি ভাবছো? কিছু না। ঘুমিয়ে পড়ো তাহলে। আচ্ছা। তানহা বালিশে মাথা রাখতেই রোহান বলল। আমার বুকে ঘুমোতে কি প্রবলেম তোমার? দূরে গেলে কেন? আমি বালিশ ছাড়া ঘুমোতে পারি না তো। ওকে, তাহলে আমি কাছে আসলাম, তোমার আশা লাগবে না। বলেই সে তানহার পাশে এসে শুয়ে তাকে জড়িয়ে নিল। ঘর ভরে রইল নীরব উষ্ণতায়। সকালে অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল, কিন্তু শোয়া থেকে উঠবে কিভাবে তানহা? বর্তার এখনও আগের মতন ধরে শুয়ে আছে, তবে আরও বেশি কাছে। আল্লাহ গো, তানহা আমি কি ভার, কি ভার! মনে হচ্ছে তার উপরে কোনো বিল্ডিং ধসে পড়েছে। শুনুন একটু প্লিজ। হুম। প্রাণ পড়ে ধাক্কাচ্ছি, এক দিলও সরাতে পারছি না। আর সরুন না প্লিজ। না, সরবো না। কেন? কাছে থাকো, যেও না। তুমি কাছে থাকলে তোমার চুলে ঘ্রাণটা পাই। থাকো প্লিজ। চোখ বন্ধ করেই এসব বলছেন? কিউট লাগছে ওনাকে, একদম বাচ্চা ছেলের মতো লাগছে ফেসটা দেখতে, যার নাকি বাচ্চার বাবা হতে হবে কিছুদিন পর, অথচ নিজেই একটা বাচ্চা ফেস পুরো। দেখুন, ইরাপুর বাসায় তো আমরা, এত লেট করে ওটা ঠিক হবে না, বোঝার চেষ্টা করুন প্লিজ। হুম। বলেই রুহান নিজের সদ্য শুরু করা কাজটায় আবার ব্যস্ত হয়ে পড়লে। তানহার ঠোঁটে গভীরভাবে আদর দিচ্ছে, নিজের হাত দিয়ে তানহার হাত চেপে ধরে আছে। তানহা বুঝতে পারছে রুহান নিজের মধ্যে নেই একদম। কাল রাতে কথা বলতে বলতে অনেক রাতে ঘুমিয়েছে, আর এখন সকাল 6:30 বাজে। ঘুমের ঘোর কাটিয়ে ওঠেনি এখনও। রুম থেকে পাক্কা 8টায় বের হতে পেরেছে সে। কিচেনে গিয়ে দেখে ইরা আর তার বাসার কাজের মেয়েটা নাস্তা তৈরি করে ফেলেছে। সে কিনা শেষ হতেই আসলো। ইস, রোহানটাও না, তাকে লজ্জায় ফেলে শুধু। নাস্তার পর কিছুক্ষণ ইরার বাসায় থেকে তারা বাড়ি ফিরল। তখন প্রায় 11টা। ফিরেই রোহান তানাকে শহর নিতে বলল। বের হলে সে বলে, মা ডাকছে, শুনে আসো। আচ্ছা।
এই নাকি ওনার ভেজা চুল পছন্দ, কাছেও তো আসলো না একটু। সে মায়ের কাছে ওনার রুমে গেল। তিহান এখনও স্কুলে। তার মা তানহাকে ওনার পাশে বসতে বললেন। অনেক ভালো লেগেছে মা, ইরাপু তো অনেক করে বললেন আরও একটা দিন থেকে যাওয়ার জন্য। কিন্তু তোর তো পরীক্ষায় বেশি দিন নেই মা, পড়াশোনা এমনিই অনেক গাফলিতে হয়েছে। রোহান অনেক স্ট্রিক পড়ালেখার ব্যাপারে, সো বুঝতেই পারছিস। জি। তুই কিন্তু একটা কথা জানিস না, কি কথা মা? পরীক্ষা অবধি তোর বাবার বাসায় তুই থাকবি এমন কথা হয়েছিল বিয়ের সময়। যেহেতু তোর কলেজ প্রাইভেট কুমিল্লাতে, তাই। মন খারাপ করিস না, সংসারের পাশাপাশি পড়াশোনাও তো জরুরি, বল। না মা, মন খারাপ করিনি, তবে আপনাদের সাথে তেমন করে থাকা হলো না। মিস করব বাবার বাসায় গেলে। বুঝি মা, রোহানকে তো বললাম পরীক্ষার কয়েকদিন আগে নিয়ে দিয়ে আসলেই হবে। এদিকেই প্রস্তুতি নিক আরুষি, কিন্তু স্পন্দন মানলো না। আর তোর বাবার সাথে যা কথা হয়েছে, তারও তো বরখেলাপ করা ঠিক হবে না, তাই আমিও বেশি বাধা দিচ্ছি না। মায়ের রুম থেকে এসে সে দেখল রোহান রেডি হয়ে বসে আছে। দারুণ লাগছে দেখতে, এমনিতেই সুন্দর মানুষ, তার উপরে এত স্মার্টলি তৈরি হয়েছে, আগুন লাগছে পুরো। উফ! কিন্তু সে কথা বলল না। কি কথা বলবে? ভালোও তো লাগছে না। বাবার বাসায় যাবে, খুশি হবার কথা তার, কেন হচ্ছে না তাহলে? পরীক্ষাসহ পুরো 4 মাস রোহানকে ছাড়া থাকতে হবে ভাবতেই মন খারাপ লাগছে। বারান্দায় এসে দাঁড়িয়ে রইল, দৃষ্টি অসীমে। একটু পর রোহান বারান্দায় এসে তার হাত ধরে টেনে নিয়ে গেল রুমে, আর পড়ার টেবিলের চেয়ারে নিয়ে বসিয়ে দিল। সব শুনলে তো মার কাছে? হুম। তো আর দেরি চলবে না, বাবার বাসায় যাচ্ছে শুক্রবার, সো আজ থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। 2 দিন ওয়েট করার কোনো মানেই নেই। আমি পরীক্ষার কিছুদিন আগে গেলে হবে না? দেখুন, এমনিতেও আমার প্রাইভেট নেই এখন, টেস্ট পরীক্ষার আগেই সব প্রাইভেটের পড়াগুলো কমপ্লিট হয়েছে। এখন এইখানেই একটা কোচিংয়ে ভর্তি হয়ে যায় না? এই ব্যাপারটা মাও আমাকে বলেছেন, বাট আমি যেটা বললাম সেটাই, শুক্রবারে তুমি কুমিল্লা যাচ্ছ, ব্যাস। পরপর আবার বলে, আমি স্প্রিয়াদের বাসায় যাচ্ছি এখন, জানোই তো ওর সাথে আজ দেখা করার কথা। হুম। আমি বাসায় এসে চেক করব, কিন্তু কতটুক পড়া হয়েছে তোমার, সো একদম চিটিং করবে না। আসে। কিন্তু লাঞ্চ না করেই চলে যাবেন? আন্টি জোরালোভাবে বলে দিয়েছেন স্প্রিয়ার সাথে দেখা করতে, এতদিন পর ওনার বাসায় যাচ্ছে, না খেয়ে আসা চলবে না। ও আচ্ছা, সাবধানে যাবেন। তুমি লাঞ্চ করে নিও। সে চলে গেল। তানহার তাকে দেখে একবারও মনে হলো না এই 4 মাসের জন্য যে সে চলে যাবে। তাতে রোহানের বিন্দু মাত্র আপত্তি আছে, বা তাকে ছাড়া তার ভালো লাগবে না। অথচ কালও বলেছিল অন্য কথা। বরজাত বড়ই আজীব। সে কিভাবে থাকবে নিজেও আশঙ্কায় আছে বেশ। তার যে মন পড়ে থাকবে এখন স্বামীর কাছে। কুমিল্লা গিয়েও পড়াশোনা আর কি হবে? আবার বলেছিল ওনার নাকি তানহার ভেজা চুল ভালো লাগে। কতবার চুলগুলো এদিক সেদিক নাড়ালো সে রোহানের সামনে, যদি তার চোখে পড়ে। কিন্তু না তো কাছে আসলো, আর না তাকিয়ে দেখলো। তাড়াহুড়ো দেখিয়ে চলে গেছে বান্ধবীর কাছে। তার একটু মন খারাপ হয় পড়তে বসলে ওইসব ভাবনা মাথা থেকে ছেড়ে। কিন্তু তাও মাথায় ঘোরে ওইসব চিন্তা। কিসের আর পড়া, বহু কষ্টে 1:30 অবধি পড়ল সে। মা এসে বললেন আগে খেয়ে নিতে, তাই করল তানহা। শেষে খাটে গিয়ে বই নিয়ে শুয়ে পড়ল। সেও দেখিয়ে দেবে রোহানকে যে তানহা পড়াচোর নয়। যতই হোক নতুন বিয়ে হয়েছে, প্রেস্টিজ পাংচার হোক চায় না সে। শুয়ে শুয়ে পড়ছে আর পড়ছে। হঠাৎই খুব খিদে পেয়ে বসলো। এই না লাঞ্চ করে আসলো সে, তার মধ্যেই আবার খিদে পায় কেমনে? চোখ মুখ কুচকে নিল, আপন মনে বলে, পড়তে বসছি তো, বহুত কিছুই সম্ভব, কিছু করার নেই। পড়তে থাকলো খিদে নিয়েই। পড়তে পড়তে কবে ঘুমিয়ে গেছে বুঝতেও পারেনি। হঠাৎ তানহার মনে হলো কেউ তাকে ঝাঁকি দিচ্ছে। সে খুব বিরক্ত হলো, যাকে বলে প্রচণ্ড বিরক্তি। আর যে বাচ্চা, ছাড় আমায় ঘুমোতে দে। 2টা থাপ্পড় দেবো যখন, তখন পুরোপুরি বুঝবা ঘুমের মজা। তানহা চোখ না খুলে অকস্মাৎ পা দিয়ে দিল এক লাথি। তোর এত বড় সাহস, বড় বোনকে থাপ্পড়ে ভয় দেখাস, বেদ্যপ কোথাকার। ঘুমো ঘুমো কণ্ঠে কথাটা বলে ফের ঘুমে মজল সে। একটু পরে নিজের মুখের উপরে পানির বর্ষণ হচ্ছে অনুভব করতে লাফ দিয়ে শোয়া থেকে উঠে পড়ে। উফ কি ঠান্ডা। ও চোখ মুখ মুছে দেখে সামনে রোহান। ততক্ষণে কিছুটা হুঁশ জ্ঞান ফিরল তানহার।
বইটা পাশেই পড়ে আছে। বুঝলো পড়তে পড়তে তখন ঘুমিয়ে পড়েছিল সে। তুতলিয়ে বলে সে, তোমার এত বড় সাহস, এত বড়! বিশ্বাস করুন, আমি পড়ছিলামই, কিন্তু কখন চোখ লেগে গেল আমি বুঝতে পারিনি। চুপ, একদম চুপ। বেরিয়েছে কিসের পড়ো তোমার? চেয়ার টেবিল নাই রুমে? আর লাথি দিয়েছ কাকে? দাঁতে দাঁত চেপে বলল সে। তানহা বিড়বিড় করে বলে, আজ বান্দার কেল্লা ফতেশ্বর। পরপর মুখে বলে, সরি, আমি তো ঘুমিয়েছিলাম, বুঝতেই পারিনি এটা আপনি। তোমাকে পড়তে বলেছিলাম, ঘুমোতে নয়। গাধের মতো পড়ে পড়ে এত কিসের ঘুম? আর লাথিটা শাস্তি দিচ্ছে। ওয়েট। উঠতে উঠতে আবার বলে রোহান। সামনে এক্সাম, একটু কি ভয় হয় না যে কি করবে পরীক্ষায়? তানহা ঢোক গেলে। অন্তরাত্মা বলল, কেউ বাঁচা আমারে, ভয়, প্রচুর ভয়। এই, কি জিজ্ঞেস করছি তোমাকে? যেমন টেক্সট এক্সাম ভালো হয়েছিল তেমন ভালো? পরীক্ষা ভালো হবে। এই সেরেছে রে। বট্টা তানহার টেস্টের রেজাল্ট জানলো কিভাবে? নিশ্চয়ই আর্চির কাজ এটা। সেই জানিয়ে দিয়েছে এইসব লজ্জাজনক গোপন তথ্য। সে আপন মনে দাঁতে দাঁত চেপে বিড়বিড়ায়, আসছি আমি, তুই পিঠে ছালা বেঁধে রেডি থাকিস কুর্তি। এইসব ভেবে রোহানের দিকে অবুঝ নেত্রে চেয়ে বলে, মানে? প্রি টেস্টে 3 সাবজেক্টে ফেল, আর টেস্টে 10 টোনে পাস। তারপরও কি করে বলো যে তোমার পরীক্ষা ভালো হবে? তানহা মুখ গোমরা করে বসে থাকলো, জবাব দেয় না। ড্যাম, অ্যান্সার মি। বেডসাইড টেবিলে জোরে একটা বাড়ি দিয়ে জানতে চাইল সে। তানহা ভয়েই কেঁপে ওঠে। কেঁপে ওঠেনি ঠিক, ক্যাঙ্গারুর মতো লাফ দিয়ে উঠেছে সোজা। এত রাগ তো তার সাথে টিচার আর ওর মা বাবা কখনো দেখায়নি যতটা এই নতুন বরটা দেখাচ্ছে। রোহানের উপর অতি ভয়ে আর কিছুটা অভিমানে কান্না চলে আসে তানহার। এত রেগে আছে কেন? স্পৃহা কি খাবারের সাথে রাগ বেড়ে যায় এমন কিছু খাইয়ে দিল নাকি মানুষটাকে? রোহান তানহার উত্তর না পেয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। তানহার কিছুটা সময় লাগলো ভয়টা কাটিয়ে উঠতে। তারপরে ফ্রেশ হতে চলে যায়। মনটা প্রচণ্ড খারাপ হয়ে আছে। অনেকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে আসলো। একটু কেঁদেছে, একটু মুখে পানি দিয়েছে, আবার কেঁদে আবার পানি দিয়েছে। কেন এত বকে লোকটা? তার তো এত বকা খাওয়ার অভ্যাস নেই। স্বামীরা পড়ার জন্য এত বকে, তাকে কি ভালোবাসে না রোহান? ভালোবাসলে এইভাবে বকা যায়? ওয়াশরুম থেকে বের হতে ইচ্ছে করছে না তানহার। দরজা খুলে একটু ঢু মারল রুমে। না, রোহান রুমে নেই। খুব ভালো হয়েছে যে নেই। মুখ হাত মুছে চলে আসলো সে তিহানের রুমে। মনে মনে সিদ্ধান্ত নিল যাবে না আর ওই চাঁদরেলটার রুমে। 2 দিন পর আজ তানহার তার বাবার বাড়ি যাবার দিনটি। বিকেলে যাবে তারা। তাকে দিয়ে রোহান আবার পরের দিন চলে আসবে। এই 2 দিন তাকে রোহান ছাত্রীর মতোই ট্রিট করেছে। তার মতে একজন ইউনিভার্সিটির টপারের বউয়ের রেজাল্ট যেমন তেমন হলে চলবে না। তানহারও রোহানের কথাটা অনুচিত মনে হচ্ছে না। ট্রাই করবে সে নিজের আর স্বামীর সম্মান রক্ষা করার। সারা সকাল রোহান বিজি ছিল, বাসায় পাওয়া যায়নি তাকে। তাই পড়াশোনা বাদ দিয়ে তানহাও মা বাবা তিহান আর ইরা ওদের সাথে সময় কাটালো। সে চলে যাবে তাই ইরা এসেছে বিদায় দিতে। আবার কোনো দিন না কোনো দিন দেখা হয় তার হিসেব নেই এই ভেবে তানহা শাশুড়ি বলল রুমে গিয়ে বিশ্রাম নিতে। তানহা কথা অনুযায়ী গেল। অনেকক্ষণ রুমে তাদের সব স্মৃতি ঘাটাঘাটি করলো। আবার কবে যে আসবে এই বাড়িতে, প্রিয় মানুষটার সাথে একসাথে থাকবে এই রুমে। তানহা তার স্বামীর একটা শার্ট বের করে ওটা নাকে ছুঁয়ে রাখলো দীর্ঘক্ষণ। ঘ্রাণ টেনে নিচ্ছে সে। পুরুষটার শরীরের সেই ব্যক্তিগত ঘ্রাণ যে এত সুমধুর, ইস, তানহার মাতাল মাতাল লাগে নিজেকে। সে শার্ট বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিভাবে চোখে যে ঘুম নেমে এলো। এর মধ্যে রোহান আসে। রুমে ঢুকে বউকে তার শার্ট বুকে নিয়ে এমনভাবে শুয়ে থাকতে দেখে চোখ মন জুড়িয়ে গেল। শরীরের ক্লান্তি কেটে গেল। বুকে প্রশান্তির ঢেউ বইয়ে গেল। সে ফ্রেশ হয়ে নেয় সবার আগে। আর বেশিক্ষণ নেই, 2 ঘন্টা পরেই বের হতে হবে তানহার বাপের বাড়ির উদ্দেশ্যে। রোহান ফ্রেশ হয়ে পোশাক পরে আস্তে করে তানহার পাশে শুয়ে পড়ে। তাকে বুকে টেনে জড়িয়ে নেয়, চুলে চুমু খেলো। তানহার ঘুম হালকা হয়। সে জড়ানো কণ্ঠে বুকে মুখ গুজে রেখেই বলে, চলে এসেছেন? হ্যাঁ, চলে এসছে। খুব ঘুম পাচ্ছে। খুব। একটু পর বের হতে হবে যে, ভুলে গেলে? আমার যেতে মন চায় না তো। তোমাকে পরীক্ষার আগের সময়টা ও বাড়িতে রেখে দিতে হবে। এখন তা না করলে কথা বরখেলাপ হবে। আচ্ছা তাহলে। যাবে? হুম। আচ্ছা আমার মিষ্টি বউ।
বলে তার চুলে ঠোঁট ছোঁয়ায়। তানহা জড়ানো কণ্ঠে বলে, সেদিন যে স্পৃহা আপুর বাসায় গেলেন, কি বললো ওখানে গিয়ে? আসলে স্পৃহা ডাকেনি, ওর মা নাকি ওকে বলেছিল যেন আমি একদিন বাড়ি নিয়ে যাই। তো স্পৃহার মায়ের কথা অনুযায়ী নিয়ে গেল। ওখানে গিয়ে স্পৃহার মা তার মেয়েকে বিয়ের জন্য রাজি করাতে বলল। আমি ভালো মন্দ বুঝে ওকে বিয়ের জন্য রাজি করিয়ে এলাম, এটুকুই। সত্যি? প্রমিস। ভালোবাসি। আমিও ভালোবাসি। আমায় ভুলে যাবেন না তো এই 4 মাস দূরে থাকলে? 4 বছর দূরে থাকলে তোমায় ভুলবো না। আমি ফিরলে তখন আগের চেয়ে বেশি ভালোবাসবেন তো? অনেক বেশি ভালোবাসবো। আমায় ধমক দেবেন না তো? একদম না। রাগ করবেন না তো? হুম, করবো না। আর এসব মানবো কখন জানো? ফাইনালে যদি ভালো রেজাল্ট করতে পারো তবেই। সময় কাটল। এইভাবে তাদের মিষ্টি মিষ্টি কথোপকথন শেষ হলো। শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ সবার কাছে বিদায় নিয়ে স্বামীর সাথে বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল তানহা। যাওয়ার সময়টায় দুজনে ভালোই সময় কাটিয়েছে। একটা পার্কে নেমেছিল। রাস্তার ধারে ফুচকা, আইসক্রিম সহ আরও অনেক কিছু উপভোগ করেছে। অবশেষে বাড়ি পৌঁছালো। শ্বশুরবাড়িতে এক রাত কাটিয়ে পরদিন রোহান ফিরে যায়। তানহা থেকে যায়। শুধু তানহা, সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে পুরোটা সময় জুড়ে। স্বামীর শ্বশুরবাড়ির লোকেদের সামনে তার আর তার পরিবারের সকলের মান সম্মানের ব্যাপার। সে দম বন্ধ করা লেখাপড়া করেছে। অবশেষে পরীক্ষা শুরু হলো। প্রথম পরীক্ষা ভালোই হয়েছে বলতে গেলে। দেখতে দেখতে সব পরীক্ষা হয়ে যায় তার। সে ফিরে গেল স্বামীর বাড়ি। আবার এক হলো রোহান আর তানহা। নির্দিষ্ট সময়ে তার পরীক্ষার রেজাল্টও দেয়। সে ভালো পাশ করেছে। এইভাবে রাগী বরের তোপের মুখে পড়ে তানহা অবশেষে লাইনে এলো। সাথে দুজনের দুষ্টু মিষ্টি সংসার চলমান থাকলো।